আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমি যে এই ঘটনাটি শেয়ার করব সেটা আমার যে জেলা রাজবাড়ির গোয়ালন্দ নামক একটা জায়গা আছে, তো সেখানকারই ঘটনাটা। তো গোয়ালন্দ যেই রেল স্টেশনটা রয়েছে সেটা অনেক আগে থেকেই রেল স্টেশনটা, বিশেষ করে মানে দর্শনার পরে যখন মানে আমাদের এই অঞ্চলে রেলটা শুরু হয় তখন এটা মানে গোয়ালন্দ পর্যন্ত সম্প্রসারিত হয়। বিশেষ করে পদ্মা নদীর মাঝে উপন্যাসে রাসেল ভাই আমরা যদি পড়ি সেখানে আমরা দেখতে পারবো ওই সময় কিন্তু ওই গোয়ালন্দর থেকে রেলে কিন্তু ইলিশ মাছ সেই কলকাতা পর্যন্ত যেত। মানিক বন্দ্যোপাধ্যায়ের সেই হিসেবে বর্ণনা আছে। তো ওই সময় গোয়ালন্দের যেই রেল স্টেশনটা ওই সময় অনেক জাঁকজমকপূর্ণ ছিল আর কি। তখনও দৌলতদিয়া পর্যন্ত রেল লাইন বর্তমানে যেটা সেটা তখনও আসেনি। তো যদিও ঘটনাটা 1978 সালের ঘটনা, আমি ওই সময় এখন ফিরে যাচ্ছি। যার সাথে ঘটনাটি ঘটেছিল ওনার নাম হচ্ছে বজলুর রশিদ। তো সাধারণত গ্রাম অঞ্চলে নামগুলো মানে উচ্চারণের সুবিধার্থে মানুষ তাদের সুবিধা মতো করে উচ্চারণ করে। তো রশিদ নামটা সবাই রসু বলে তাকে ডাকতো। তো উনি পেশায় ছিল কুলি, যেহেতু ওই সময় গোয়ালন্দ স্টেশন রেল স্টেশনটা অনেক ব্যস্ততম একটা জায়গা ছিল। আর এখন যে নদীটা অনেক দূরে সরে গেছে, যারা ওদিক আসা যাওয়া করেন সেটা দৌলতদিয়া পর্যন্ত সরে গেছে, আগে কিন্তু নদীটা অত ছিল না, ওই গোয়ালন্দর কাছাকাছি ছিল একদম ওখানে। ওই সময় রেল স্টেশনে যে সময় মালগুলো নামতো উনি সেগুলোটা মানে কুলি যেহেতু ছিল উনি মাল আনা নেওয়া করতো। তো ওই সময় সেই চুয়াডাঙ্গা দর্শনা ওখান থেকে রেলগাড়িগুলো আসতো, বিশেষ করে শাটল ট্রেন গুলো আসতো, সকালে আসতো আবার রাতে আসতো, এরকম দুটো ট্রেন চলাফেরা করতো ওই সময়। তো একদিন উনি সকালে দেখে যে একটি লোক বসে আছে রেল স্টেশনে, তো কারোর সাথে কথা বলছে না, খুব মন টন খারাপ করে বসে আছে। তো উনি প্রথম দিকে তেমন কোনো পাত্তা দেন না, এখানে এরকম অনেক লোকই সেখানে আসে যায়, এটা তার পাত্তা দেওয়ার কথাও নয়। তো দেখে যে পরে যখন দুপুরবেলা আসে দেখে যে একই জায়গায় লোকটা বসে আছে, আবার বিকালে যখন আসে একই জায়গায় বসে আছে। তখন উনি তাকে গিয়ে বলে যে আপনি কোথা থেকে আসছেন, সারাদিন দেখি একই জায়গায় বসা। তো উনি কোনো কথার উত্তর দেয় না। তো ইশারায় যতটুকু উত্তর দিল তাতে উনি বুঝতে পারলেন, মানে রসু বা বজলুর রশিদ বা রশিদ আর কি, যে উনি হয়তো কথা বলতে পারেন না, এতটুকু আর কি মনে হলো। তো উনি ইশারা ইঙ্গিতে বুঝালেন যে উনি শাটল ট্রেনের জন্য অপেক্ষা করছেন, সন্ধ্যায় যে ট্রেনটা আসবে ওটা আবার রাতে ছেড়ে যাবে, তো উনি ওই রাতের ট্রেনে চলে যাবেন। তো এতটুকু বুঝালেন, মানে সেই ইশারা ইঙ্গিতে বুঝালো। তো আসল ভাই সন্ধ্যার সময় যে ট্রেনটা আসবে সে ট্রেনটা একটু দেরি হয়ে গেছিল। তো ট্রেনটা আসার পরে ওই যখন মালামাল গুলো ট্রেন থেকে নামানো হচ্ছিল, তো ওই রসু সাহেব উনি হঠাৎ চিৎকার চেঁচামেচির শব্দ শুনে, যে সবাই বলতেছে এই রেলে কাটা পড়েছে, রেলে কাটা পড়েছে। তো উনি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে দেখলেন ওই যে লোকটা সকাল থেকে বসেছিল ওখানে, ওই লোকটি সম্ভবত রেল ক্রস করতে গিয়ে বা কোনো কারণে পার হওয়ার সময় উনি ওখানে কাটা পড়ে মারায়। আর তখন আসলে ভাই রাজবাড়ী জেলাটা তখন হয়নি, তখন বৃহত্তর ফরিদপুরের অংশ ছিল রাজবাড়ী। তখন ওই পুলিশ ওখান থেকে মানে লাশটা ফরিদপুরে নিয়ে যায়, ওখান থেকে পোস্টমর্টেম করে আবার ওখানে, যেহেতু ওখানে ওই স্পটে মৃত্যু হয়েছে, তখন আবার এখানে ফেরত দেওয়া হয়। আর আসলে ভাই ওই রসুমিয়া কিন্তু একটা কাজ করতো, সেটা হলো যে সেই কুলি পেশার পাশাপাশি যদি কখনো কোনো লোক মারা যেত আশেপাশে কয়েকটা গ্রামের মধ্যে, তো উনি এই লাশটা গোসল দিতেন। এটা ওনার একটা প্রফেশনের মতো উনি এটা নিয়ে নিয়েছিলেন। তো স্বাভাবিকভাবে উনি যেহেতু এই কাজে অভ্যস্ত, তো ওইখান থেকে দায়িত্ব পড়লো, গোয়ালন্দ থানা থেকে তাকেই দায়িত্ব দেওয়া হলো, তুমি লাশটা গোসল করিয়ে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে দাও। তো উনি যথারীতি গোসল করান। রাসেল ভাই যখন ওই লোকটা কাটা পড়েছিল ওনার পকেটে ওনার কোনো ঠিকানা পাওয়া যায়নি, কোনো সার্চ করা হয়েছিল, কোনো ঠিকানা পাওয়া যায়নি, এই জন্য সেটা বেওয়ারিশ হিসাবে শনাক্ত করা হয়েছিল। তো যখন মানে উনি গোসল করাতে যাবেন তখন হঠাৎ করে ওনার কোমরের কাছ থেকে একটা ছবি উনি পান। তো ছবিতে দেখা যায় যে উনি, ওনার ফ্যামিলি, ওনার স্ত্রী এবং ওনার একটা সন্তানের ছবি আছে, ওনার একটা ছেলের ছবি। তো ওই ছবিটা উনি রেখে দিয়েছিলেন, কারণ ওইটা আবার কোনো ঠিকানা ছিল না, উনি কিভাবে ওইটা একটা স্মৃতি হিসাবে রেখে দেন এটা ওনার কাছে। ওনাকে কবর দেওয়া হয়। কবর দেওয়ার সপ্তাহখানেক পর হঠাৎ উনি যখন রাতের বেলা বাড়িতে যেতেন, তো প্রায়শই নির্জন জায়গায় যখন চলে আসেন হঠাৎ দেখতেন যে ওই যে লোকটি কাটা পড়েছিল উনি দাঁড়িয়ে আছেন, এবং দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে ওই রসুকে ডাকছে। তো উনি তো প্রথম দিকে প্রচন্ড ভয় পেতেন, তাড়াতাড়ি করে বাসায় গিয়ে মানে স্পিড হয়ে যেতেন। তো এইরকম ঘটনা রাসেল ভাই যখন সবসময় ঘটতে থাকলো, তখন উনি প্রথম দিকে বাসায় বলতেন, সবাই বলতেন যে এটা মনের ভুল, কিন্তু যখন এটা সবসময় ঘটতে থাকলো
তখন বাসার লোকজন এবং উনি আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছিলেন, কারণ তো কুলি ছিলেন, ওনার শরীরের শক্তি সামর্থ্য প্রয়োজন মালামাল টানার জন্য, কিন্তু আস্তে আস্তে কাবু হয়ে যাচ্ছে, উনি মালও টানতে পারছিলেন না দুর্বলতার কারণে। তখন উনি বিভিন্ন হুজুরের কাছে যান, ঝাড়ফুঁক করেন, তাবিজ নেন, দেখা যায় কিছুদিনের জন্য বন্ধ থাকে সেটা, কিন্তু আবার উনি দেখেন, বলে আবার আমি দেখছি, আমাকে ডাকে, আমাকে কি জন্য বলতে চায়, এরকম বলে শুধু। এখন রাসেল ভাই মানে ওনার বাড়িতে একটা সমস্যার সৃষ্টি হলো, সেটা হলো রাতের বেলা হঠাৎ উনি দেখতেন, কারণ আমাদের কিন্তু রাসেল ভাই আমরা মাঝে মাঝে দেয়ালে কিন্তু ঘরের মধ্যে রাতের বেলা টিকটিকি দেখি, উনি দেখেন যে অত্যন্ত বড় আকৃতির কিছু টিকটিকি ওনার ঘরের মধ্যে ঘুরে বেড়ায় মাঝে মাঝে, এবং অস্বাভাবিক রকমের বড়, ওটাকে টিকটিকি বলা যায় না, বড় মানে গৈসবের আকৃতির এরকম আর কি। তো ওনারা এটা দেখে খুব ভয় পেতেন, ওনার স্ত্রীও এটা দেখতেন, ভয় পেতেন, কিন্তু লোকজন যখন আসতো চিৎকার শুনে দেখে যে কিছুই নেই। তো এমনও হয়েছে রাসেল ভাই, উনি ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখে ওনার বুকের উপরে ওই বড় আকারের টিকটিকিটা বসে আছে। এইরকম বিষয় যখন ঘটতে থাকলো, তারপর রাসেল ভাই কি হলো, মানে অনেক বড় আকৃতির ইঁদুর, যেটা সাধারণত অত বড় আকৃতির ইঁদুর হয় না কখনো, এটা ওনার ঘরের বিরুদ্ধে ঘোরাফেরা করতো। এরকম ওনারা দেখি প্রায়শই এই বিষয়গুলো দেখে ওনারা ভয় পেতেন। একবার ওনার স্ত্রী তো এই বিষয়টা ভয় পেয়ে, মানে এত ভয় পেয়েছিলেন বিষয়টা দেখে, বিশেষ করে ইঁদুর দেখে, যে উনি কিন্তু অনেকদিন কথাই বলতে পারেন, মানে ওনার জবান বন্ধ হয়ে গেছে, অনেক ঝাড়ফুঁক করে সেটা করা হয়েছে। কিন্তু আসলে ভাই যতই ঝাড়ফুঁক করা হোক না কেন, ওই রসুমিয়া যেই লোকটাকে দেখতেন, এই লোকটাকে উনি দেখতেই থাকেন, এবং উনি খালি বলতে থাকেন তাকে যেন কি যেন বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারে না। রাসেল ভাই এরকম কিন্তু যখন উনি অভ্যস্ত হয়ে গেলেন, তখন আর কিন্তু একটা সময় উনি ভয় পেতেন না, উনি আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যান। তারপরে উনি একদিন চিন্তা করলেন যে এই লোকটার কাছ থেকে আমি একটা ছবি পেয়েছিলাম, তো আমার মনে হয় যে এই ছবিটার একটা রহস্য উনি বলতে চাচ্ছে, তার কাছে মনে হয়। তো তখন ওই ছবিটা উনি নিয়ে কি করেন, এবং যতদূর মানে উনি স্মরণ করার চেষ্টা করেন যে এই লোকটি কোথা থেকে এসেছিল, উনি যতদূর ইশারা করেছিলেন ওনার মনে পড়ে যে কুষ্টিয়ার ওই পাশে। তো উনি চিন্তা করেন ট্রেনটা যেহেতু চুয়াডাঙ্গা থেকে আসে, হয়তো উনি চুয়াডাঙ্গা থেকে আসতে পারেন, এরকম উনি চিন্তা করেন। উনি সেই মানে চুয়াডাঙ্গাতে চলে যান। চুয়াডাঙ্গাতে চলে যে ওই ছবি প্রায় 20 বছর পরে, রাসেল ভাই 20 বছর না, 19 বছর পর, 1997 সালে উনি চুয়াডাঙ্গাতে যান। চুয়াডাঙ্গাতে যাওয়ার পরে চুয়াডাঙ্গা সদরের নেমে যখন অনেক প্রবীণ কোন লোককে উনি দেখাতেন, সাথে সাথেই লোক চিনে ফেলেছে, মানে বেশ কয়েকজন চিনে ফেলেছে যে এটা কার ছবি। তখন বলে যে এই লোকটা তো আমরা চিনি, কিন্তু অনেকদিন আগে মানে বাড়ি থেকে রাগ করে চলে গেছিল, কিন্তু পরে আর তাকে খুঁজে পাওয়া যায়নি, এই ছবি আপনি কোথায় পেলেন? তখন এটা বলে, তখন তার ফ্যামিলির সাথে যায় দেখা করে, দেখা যায় হ্যাঁ ওনার স্ত্রী আছে, ওনার সন্তানও আছে, অনেক বড় হয়ে গেছে সন্তান। তাদের কাছে বিষয়টা বলে যে তাদের বাবার এই সাথে এই ঘটনা ঘটছিল একটা অ্যাক্সিডেন্টে, যদি রাগ করে এসেছিল, পরে হয়তো চলে যাবে পরের ট্রেনে, কিন্তু সেটা যেতে পারে না, একটা দুর্ঘটনা ঘটে গেছিল রাসেল ভাই। তো রাসেল ভাই ঘটনাটা এখানে সমাপ্ত হয়ে যেতে পারত, কিন্তু যখন ওনার ফ্যামিলির কাছে উনি যেটা বলেন, তখন কিন্তু রাসেল ভাই এই যে দীর্ঘ প্রায় 19 বছর ধরে উনি যে এই যে লোকটাকে দেখতো, এই দেখতে যে লোকটা কিছু বলতে চাচ্ছে, তখন এরপরে উনি আবারও তাকে দেখা শুরু করে এবং দেখে যে না, লোকটা কিছু বলতে চাচ্ছে না, লোকটা এখন শুধু দেখে ওনাকে দিকে তাকে খালি হাসে। তখন উনি বিভিন্ন লোকের কাছে শেয়ার করতেন যে ওই লোকটাকে দেখি, এখনো আমি দেখি, কিন্তু লোকটা এখন কিছু বলে না, বলতে চায় না, খালি আমাকে দেখে হাসে, কিছু বলতে চায় না। এটাই ওনার অভিব্যক্তি, ওই মৃত ব্যক্তির অভিব্যক্তি। তো আসলে 1998 সালে যখন ওই যে বড় একটা বন্যা হইলো, তখন ওই গলন্দর ওখানে তো পানিতে হয়ে গেছিল, তখন ওই রসু সাহেব যিনি, ওনার আবার ওই বন্যার কারণে অনেক রোগের প্রকোপ ছড়িয়ে পড়ে, ওনার ডায়রিয়াতে আক্রান্ত হন, 98 সালে ডায়রিয়াতে মারা যান। তো রাসেল ভাই ওনার সাথে এই যে প্রায় 20 বছর ধরে যে মৃত ব্যক্তিকে উনি দেখতেন, এটা আসলে কেন দেখতেন, অনেক তাবিজ কবজ করে এটাকে করার, তারপরে যে বড় বড় টিকটিকি, তারপরে বড় ইঁদুর ঘরের মধ্যে, তো এই বিষয়গুলো কিন্তু আজও রহস্য রয়ে গেছে। তো ওনার মৃত্যুর পরে ওনার ফ্যামিলির সাথে আর এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো এটাই ছিল রাসেল ভাই। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মোস্তফা চৌধুরী ময়মনসিংহ থেকে। ঘটনাটি মোস্তফা শুনেছিলেন তার বন্ধু জাকিরের কাছ থেকে, এবং তার জাকিরের নানা বাড়িতে এই ঘটনাটি ঘটে। জাকিরের নানি এক্সপিরিয়েন্স করেন।
তো জাকির যিনি ছিলেন তাদের বাড়িতে মানে তার নানা বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল মানে তাদের আত্মীয় স্বজন সবাই এসেছিল সেখানে বেড়াতে। তো বাসার মধ্যে বেশ একটা উৎসবমুখর পরিবেশ এবং তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, পিঠা খাওয়ার সময়। তো বাসার মধ্যে বিভিন্ন রকম রান্না বাড়া হচ্ছে, রাত জেগে মানুষ রান্না করছে। তো পিঠার আয়োজন হলো। তো যারা গ্রামে এই পিঠার আয়োজন দেখেছেন তারা জানেন যে গ্রামে যেটা হয় যে পিঠা যখন তৈরি হয় অনেকগুলো মহিলারা একসাথে বসে বিভিন্ন রকম কাজ করতে থাকেন। কেউ দেখা যাচ্ছে যে ওই চালের গুঁড়ো মাখছেন, সেটাকে কাই তৈরি করছেন, কেউ সেটা দিয়ে ডো তৈরি করছেন, মানে এরকম বিভিন্ন কাজ হতে থাকে, কেউ রস জাল দিচ্ছেন। তো এরকমই চলছিল সন্ধ্যার পর থেকে, বেশ আয়োজন চলছিল এবং এগুলোকে সব তত্ত্বাবধান করছিলেন জাকিরের নানি যিনি ছিলেন তিনি মোটামুটি যেহেতু মুরব্বী মানুষ দেখাশোনা করতেছেন, সবাইকে বলছেন এটা ওটা করতে। তিনি খুব ক্লান্ত হয়ে গেলেন, কারণ তিনি চিন্তা করলেন যে তার আসলে একার পক্ষে সবকিছু করা সম্ভব হবে না। তো তিনি তাদের একজন মেয়েকে পাঠিয়ে দিলেন বাসা থেকে। তাদের ওই তার বোন থাকতো কাছাকাছি, বেশ দূরে না। এই দেখা যাচ্ছে গ্রামের ডিস্টেন্সটা তো এরকম, অনেক সময় দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে গেলেও যতটুকু দূর ক্ষেত পার হয়ে হেঁটে গেলে ওর কাছে পড়ে, মানে ক্ষেতের মাঝখান দিয়ে শর্টকাটে আসা যায়। তো তিনি তার বোনকে ডেকে পাঠালেন, সে নানির বোন, আরেক নানি, তাকে বলে পাঠালেন আসতে, এসে যাতে তাকে হেল্প করে, কারণ তিনি পারতেছেন না। তো সেই মেয়েটা চলে গেল আরো দুইটা মেয়েকে নিয়ে এবং তারাও শর্টকাট পথে গিয়ে সেই নানিকে খবর দিলেন এবং বলেন আসতে। তো নানি এসে পড়লেন, মানে জাকিরের যিনি নানি ছিলেন তার সাথে ওই তার বোন চলে আসলেন ওই তিনটা মেয়ের সাথে। আসার পর তো নানি একটু হাঁপ ছেড়ে বাঁচলেন যে তার কাজ কমছে, এই নানি একটু তত্ত্বাবধান করবেন সবকিছু একসাথে। তো দুজন মিলেই সবকিছু দেখাশোনা শুরু করলেন এবং রাত তো গভীর হচ্ছে, আস্তে আস্তে যারা এরকম কাজ করতেছিল অন্যান্য মেয়েরা তারা চলে যাচ্ছে। তো এই দুইজন বয়স্ক মানুষ তারাই রয়ে গেলেন এই চুলার কাছে কাজ করতে করতে। তো এক পর্যায়ে সেখানে দুই রকমের পিঠার আয়োজন ছিল, একটা ছিল তেলের পিঠা, একটা চিতই পিঠা। তো তেলের পিঠা যত যা বানানো ছিল বা ওই যে পুলি পিঠা টাইপের, এগুলো তাদের আয়োজন শেষ করে ফেলছেন, রান্না করে সব রাখছেন। তো রাখার পর তখন জাকিরের নানি যিনি ছিলেন তিনি তার বোনকে বললেন যে তিনি কতগুলো পিঠা দিলেন তাকে পিঠা দিয়ে এরকম ইসের মধ্যে মানে পোটলা বেঁধে বলেন আচ্ছা বুবু তাহলে তুমি যাও এখন, না তুমি থেকে যাবা, এখান থেকেও যেতে পারো। বলছে না আমার বাড়ি যেতে হবে। তো বলছে তুমি কি যেতে পারবা এখান থেকে? বলে যে হ্যাঁ আমি এখান থেকে চলে যাবো, ওই ক্ষেতের মধ্যে দিয়ে চলে যাবো, অসুবিধা হবে না। তো বলছে যে তুমি এই পিঠাগুলো নিয়ে যাও তাহলে। বলছে পিঠা নিয়ে যাবো, দরকার কি? বলে যে না নিয়ে যাও, তুমি নিয়ে যাও। কয় আবার রাস্তার মধ্যে কি হয় না হয় মানে কয় কে ভূত পেতনি না ধরে পিঠা নিয়ে গেলে, পুরো হাসতেছে। বলে আরে না কিচ্ছু হবে না, তুমি যাও, অসুবিধা নেই, আমি আর চিতই পিঠা আছে ওই তো রস বানায় রাখছে, আমি শুধু ছাঁচে ভাজবো, অসুবিধা নেই। তো তখন সেই আরেকজন যে নানি ছিলেন, ওর গ্রামের মানুষের সাহস কিন্তু অনেক বেশি, তারা কিন্তু এত ওই যে একটু বললেন আর কি অতিপ্রাকৃত কিছুর ভয়, বাট তিনি কিন্তু যাবেন, ওই ক্ষেতের মধ্যে দিয়ে যাবেন। তো যাই হোক তিনি বিদায় নিয়ে বোনের কাছ থেকে হাঁটা ধরলেন। তো তার কাজ হচ্ছে যে তার বাসার মাছ থেকে ওই যে বের হয়ে তাদের বাসার পেছন দিক দিয়ে বের হয়ে ওই রাস্তা আছে, মানে ক্ষেত আছে, ক্ষেতের মাঝখান দিয়ে আইল ধরে হাঁটতে হাঁটতে তিনি এরকম 2-3টা আইল হেঁটে এরকম বাঁক নিতে নিতে তার বাড়ির ভিটাতে পৌঁছে যাবেন। তিনি এরকম করে রওনা দিলেন, আকাশে হালকা চাঁদের আলো ছিল। তো এখানে জাকিরের নানি দাঁড়ায় অনেকক্ষণ দেখলেন তার বোনের যাওয়া, দেখলেন যে হেঁটে হেঁটে যাচ্ছে, হাতে পোটলা নিয়ে যাচ্ছে। তো তিনি বোনকে বিদায় দিয়ে তিনি আসলেন। তার কাছে মনে হচ্ছিল যদি কাউকে পেতেন, বাড়ির কোনো ছেলেকে, কারণ ছেলে কাউকে পাচ্ছেন না তিনি আশেপাশে এগিয়ে দেওয়ার জন্য। তো তিনি চিন্তা করলেন আচ্ছা থাক, এখন গেছে যাক, ও পৌঁছাবে, অসুবিধা নেই। তো তিনি চলে আসলেন তার কিচেনে, এসে তিনি তার ওই পিঠাগুলোকে আলাদা করে রাখছেন সাইডে, আর তারপর তিনি বসলেন তার চিতই পিঠার মানে কাজ নিয়ে। তো চিতই পিঠা এরকম করে কি এরকম গোলানো থাকে, আপনারা জানেন, এরকম করে মানে লিকুইড মতো অবস্থা থাকে, ছাঁচে রেখে চিতই তৈরি করা হয়। তো তার যে রান্নাঘর গ্রামের, সেটা হচ্ছে মাটির রান্নাঘর, উপরে এরকম ইসের মতো দেওয়া, ছনের মতো দেয়া, আর এখানে জানলা আছে, বড় চুলার পাশে একটা জানলা আছে, জানলা দিয়ে সব ধোঁয়া টোয়া বেরোয় যাওয়ার জন্য। আর গ্রামের এই রান্নাঘরের জানালার মধ্যে কোনো কিন্তু গ্রিল বা কিছু থাকে না, এটার মধ্যে 2টা পাল্লা আছে, পাল্লাগুলো বাইরের দিকে খুলে। তো তিনি করলেন কি ওই রান্নাঘরের পাশে বসে, গরম লাগতেছিল একটু, তার মানে এতক্ষণ এই চুলা জ্বলতেছে, লাকড়ি বারবার ঢুকাচ্ছেন, এর জন্য তিনি ওই জানলা 2টা খুলে দিলেন।
তো খুলে দেওয়ার পর দেখলেন যে বেশ সুন্দর চাঁদের আলো দেখা যাচ্ছে, চাঁদের আলো হালকা, পিছনে বাঁশের কতগুলো গাছ ছিল ওগুলো নড়তেছে এবং একটু ঠান্ডা হয়ে গেল ভিতরে। তো তিনি তাড়াতাড়ি আবার ওই লাকড়ি গুজে দিলেন, ভিতরে পাটখড়ি দিলেন, ফু দিলেন, ওই চুলাকে আরো তাতাইলেন এবং তারপর তিনি তার ওই ছাঁচ এবং ওই তার ওই জিনিসগুলা তৈরি করলেন যখন তিনি দিবেন আর কি। দিয়ে বসছেন, বসে তিনি ছাঁচ চড়াইছেন, তার ছাঁচ গরম হওয়ার পর তিনি দিচ্ছেন সেখানে তার ওই যে পিঠার যে মুন্ডগুলো সেটা দিতেছেন এটার ভিতরে। তো একটু পর চিতই পিঠা তৈরি হওয়া শুরু হলো চালের, এবং সুন্দর করে আতপ চাল দিয়ে বানানো, এবং সেটা একটা ঘ্রাণ ছুটলো, সুন্দর সুঘ্রাণ ছুটছে। ওটা যখন লেগে লেগে আসে নিচে একটা ঘ্রাণ ওঠে। তো তিনি সেই চিতই পিঠাগুলো যখন হচ্ছে তিনি নামায় রেখে রেখে পাশে রাখতেছেন, একটা ওনার এখানে ট্রে আছে ওটার মধ্যে, এবং এগুলো শেষ হলে তিনি রসে ভিজাই দিবেন। তো অনেকগুলো রাখছেন। এর মধ্যে তার কাছে হঠাৎ করে মনে হলো যে তার জানালার বাইরে নড়াচড়ার শব্দ। তার রান্নাঘরে কিন্তু এই চুলার আগুন ছাড়া একটা হারিকেন জ্বলতেছে, এই হারিকেনের আলো বাড়ায় দেওয়া সেটাতে। তো তিনি চিন্তা করলেন এখানে নড়াচড়া করে কি, এখানে কি শিয়াল টিয়াল আসছে নাকি, কারণ তার মুরগির খোয়ার আছে পাশে, মানে মুরগির ঘর আছে কাছে। তো একটু তিনি চিন্তা করলেন ঘটনা কি। তো তিনি আবার দেখলেন যে ওখানে নড়াচড়ার শব্দ হইতেছে। তো তিনি একা মানুষ, তো বয়স্ক মানুষ, একা রাতের বেলা। তো তিনি চিন্তা করলেন যে এটা ঘটনা কি, এই পাশে যদি শিয়াল আসার সমস্যা, মুরগির ঘর ভেঙে নিয়ে যাবে। তো তিনি আস্তে করে ওখান থেকে তার একটা চেলা কাঠ বের করলেন যেটার মধ্যে আগুন লাগানো আছে, চুলার ওখান থেকে চেলা কাঠ বের করলেন, বের করে তিনি ওইটা নিয়ে বাইরে এলেন। বের হয়ে হেঁটে হেঁটে আসছেন পিছন দিকে, দেখতেছেন যে কিছু নাই। তো তিনি বলছেন হিস হিস করে এরকম নাড়াচাড়া দিয়ে, অনেকক্ষণ দেখলেন কিছু নাই। তো তিনি আগুনের কিছু দেখলেন না, কিন্তু তার কাছে মনে হইলো ঝোপের ওখানে নড়াচড়া আছে। তো তিনি আবার ফেরত আসলেন, এসে তিনি ওই চুলার মধ্যে আবার সেই চেলা কাঠ ঢুকায় বসে তিনি আবার ওই ছাঁচের মধ্যে দিচ্ছেন আর কি, আস্তে আস্তে করে দিচ্ছেন চিতই পিঠা। তো দিচ্ছেন অনেকক্ষণ মগ্ন। তো হঠাৎ করে তিনি খেয়াল করলেন, মনে হলো জানলার কাছে তিনি কাউকে দেখছেন। তিনি ফট করে মুখ দিলেন, দেখলেন কেউ নাই, পুরো জানলাটা মানে খালি। কিন্তু তার কাছে মনে হলো একটু কাকে দাঁড়ানো দেখছেন তিনি, মানে চোখের কোনা দিয়ে তার মনে হচ্ছে কেউ দাঁড়ায় ছিল। তো একটু থতমত খাইছেন তিনি। আবার তিনি মানে কাজে মন দিতে দিয়ে আবার তার মনে হলো, আবার তাকালেন। এইবার তিনি একটু মানে একটা ধাক্কার মতো খেলেন, তার সারা শরীর একেবারে জমে গেল, মনে হলো যে একটা তিনি মানে গুজবাম্প হয়ে গেছে তার। তাকায় তিনি দেখতেছেন যে জানলার মধ্যে তার বোন দাঁড়ায় আছেন, ওই যে যিনি চলে গেছিলেন বোন দাঁড়ায় আছে ওখানে, এবং তার পেছন দিকে চাঁদের আলো পড়ছে, মুখটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তো ওখানে দাঁড়ায় মনে হচ্ছে যে এখান থেকে একটু হাসি হাসি মুখ তার বোনের। তো তিনি তখন একটু নর্মাল হওয়ার চেষ্টা করলেন, যে বোন আবার আসতে হাসে, বাবু তুমি যাওনি, কি ব্যাপার? বলে তুই তো আমার দিলি না, তুই তো আমাকে চিতই পিঠা দিলি না, বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বলে চিতই পিঠা দিলাম না মানে? তুমি তো বলো না, আমি তো বলছি বানাবো, তুমি তো আর থাকলে না, তুমি তো চলে গেলে। বলে দিয়ে আমাকে চিতই পিঠা দে। তো তিনি বলে আচ্ছা তুমি আসো, জানলা দিয়ে কেন, সামনে আসো, আসে নিয়ে যাও, আসে আমি বানাই কতগুলো, তুমি নিয়ে যাও প্রথমে। তো তখন আর কোনো কথা বলতেছে না, দেখতেছে যে বোন আর কোনো কথা বলতেছে না, নিঃশ্বাস ছাড়তেছে। আর তিনি তাকায় দেখতেছেন যে তার এই যে পিঠার দিকে চকচক ভাবে তাকায় আছে, চকচক চোখে, মানে তার এই যে বানায় স্ট্যাক করে রাখা পিঠার দিকে। তো তার একটু অস্বস্তি লাগলো যে তার বোন তো এরকম না। একটু পর দেখলেন যে তার বোনের চেহারাটা কেমন জানি একদম রাগি রাগি হয়ে গেল। বলে তুই আমার পিঠা দিবি না? বলে তুমি সামনে দিয়ে এসে নিয়ে যাও, এখান থেকে তুমি জানলা দিয়ে কি পিঠা দিব তোমাকে, তুমি আসো, আরে এরকম করতেছো কেন? তখন দেখলেন যে তার বোন জানলা দিয়ে হাত ঢুকায় দিলেন একটা। তিনি হাতটা দেখে তার কাছে মানে একদম গা কেমন জানি কেঁপে উঠলো, কারণ তার বোনের হাতটা দেখতেন তিনি একদম শীর্ণ, এবং হাতের নখগুলা চোখা চোখা, কেমন মানে এরকম চোখা চোখা হাতের নখগুলা, যেটা স্বাভাবিক কোনো মানুষের না। তার বোনেরটা তো অবশ্যই না। তিনি দেখছেন তার বোন এটার হাত দেখে মনে হচ্ছে কোনো পাখির ক্লর মতো। হাত দিয়ে এরকম করে থাবা দিয়ে তার ট্রে থেকে এক গাদা পিঠা উঠায় নিলেন, এবং মুখটা কেমন দাঁত কড়মড় করে তাকে এরকম চোখ চকচক করতেছে তার দিকে। তো তিনি বুঝে গেলেন যে এটা তো তার বোন না। তিনি ভয় পেয়ে গেলেন, প্রচন্ড ভয় পেয়েছেন, এবং তিনি সাথে সাথে ওই চেলা কাঠের আগুন সহ বের করে একদম বাইরে জানলার দিকে এরকম খুললেন, ওইটাকে মানে তাড়ানোর জন্য। বলছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে। তিনি বলছেন তখন দেখলেন যে একটা পাখি যেরকম শব্দ করে, মানে নিশাচর পাখি ক্র্যাক করে এরকম একটা শব্দ হলো, ডাক দিয়ে মানে গলার ভেতর থেকে এরকম ক্যাঁ করে ডাক দিয়ে বললো ওখান থেকে সরে গেল কি ঝাপটা দিয়ে। তারপর তিনি এক সেকেন্ড পর দেখলেন যে ডানা মেলে আকাশে কি যেন উড়ে যাচ্ছে, এরকম বড় একটা এরকম পাখির মতো, বাদুড়ের মতো ডানা মেলে চাঁদের আলোতে দেখলেন উঠতে উঠতে একদিকে চলে গেল। তো তিনি খুবই মানে ভয় পেয়েছেন। তিনি সাথে সাথে তার ওই জানলার কাঠের জানলা ছিল ওটা লাগাই দিয়ে তিনি দৌড় দিয়ে ঘরে আসছেন মানে এসের থেকে, এবং বাসায় এসে তিনি তাড়াতাড়ি চিৎকার শুরু করলেন, জাকিরের নানাকে ডাকা শুরু করলেন। তো জাকিরের নানা তিনি ঘুমায় গেছিলেন প্রায়। তো তিনি লাফ দিয়ে উঠছেন, তারও বয়স হয়েছে। তিনি উঠে এসে তা দেখলেন তার স্ত্রী ভয় পেয়েছে, কাঁপতেছে। তিনি বলে কি হয়েছে? তিনি
বললেন যে এরকম এরকম কথা, বলছিল পিচাচ আসছিল জানলা দিয়ে বুবুর চেহারা ধরে। তো তিনি শুনে একটু হলেন, তা তাড়াতাড়ি আবার কিচেনে গেলেন, তাদের যা পিঠা টিঠা ছিল সেগুলো নিয়ে আসলেন, এবং সব নিয়ে আসার পরে তারা খেয়াল করলেন যে তাদের মনে হলো যে তাদের যে পিঠার যে ইটা বানায় রাখছিলেন, মন্ডটা আর কি, লিকুইড যেটা দিয়ে করবেন, সেটা যিনি কেমন একটা কালার ধারণ করছে, মানে ওইটার আর স্বাভাবিক যে কালারটা থাকে ওরকম নাই। তো তাড়াতাড়ি ওইটা নিয়ে আর তারা করলেন না, বুঝলেন যে ওইটার মধ্যে নজর পড়ছে পিশাচের, ওইটা দিয়ে আর তারা কিছু করবেন না। যে পিঠাগুলো হয়েছিল ওগুলো নিয়ে তারা চলে আসেন ওখান থেকে, চুলা টুলা নিভাই দিয়ে। তো ওই রাতের মতো তারা ব্যাক করে আসেন ঘরে। তো জাকিরের নানি নাকি রাতের বেলা প্রচন্ড ভয় পাইছিলেন, এবং তাদের কাছে মনে হয়েছিল, মানে জাকিরের নানারও মনে হয়েছে তাদের ঘরের আশপাশ দিয়ে কিছু একটা ঘুরতেছে, এবং মনে হচ্ছে যে কেউ কিছু বলে, ফিস ফিস করে বলে, আর তাদের ওই যে টিনের ঘর ছিল, টিনের ঘরের চাষপাশ দিয়ে ঘুরে। তো জাকিরের নানাও খুব ভয় পাইছে, কেন তার বাসার ভর্তি মেহমান, তার মেয়ে এবং মেয়ের জামাই বাচ্চারা আছে, তিনি খুব ভয় পাইছেন। এখন তিনি যে জোরে হাঁক মারবেন সেটাও তিনি সাহস পাইতেছিলেন না। তার মনে হইতেছিল যে তিনি আর তার স্ত্রী যেখানে শুয়ে আছেন বিছানায়, সেখানে টিনের ওই পাশে কেউ এসে নখ দিয়ে আঁচড় কাটতেছে এবং কিছু বলতেছে ফিস ফিস করে। তো তিনি তাড়াতাড়ি নিজে ওই টিনের পাশে শুয়ে স্ত্রীকে এই পাশে দিয়েছেন, যাতে মানে সবকিছু সেফ থাকে, এবং দোয়া পড়ছিলেন রাতের বেলা বসে বসে। একসময় ফজরে আজান হয়েছে, রাত পার হয়েছে, তিনি দেখলেন যে দিনের বেলা তার স্ত্রী বেশ জ্বর আসছে। তিনি সবাইরে বললেন যে তার মেয়েদেরকে, যে তোমার মা এরকম ভয় পেয়েছে রাত্রে এসে। তো তিনি নিজে বাসার থেকে বের হয়ে গেলেন খবর নিতে যেয়ে দেখলেন যে ওই যে বুবু, তিনি বাসায় পৌঁছেছিলেন তিনি, কিন্তু তার নাকি একটা বাতাস লাগছিল বাসায় আসার সময়, বাতাস লাগছিল, ওই বাতাসে নাকি প্রচন্ড জ্বর আসছে, তার গায়ের উপর দিয়ে একটা গরম বাতাস লেগে গেছে, এবং এটাতে নাকি তার খুব জ্বর আসছে, তিনি জ্বরে আক্রান্ত। আর এই হচ্ছে অবস্থা। তো তিনি খবর নিলেন আর কি, তার স্ত্রীর বড় বোনের আর কি। তো দেখলেন যে মানে অল্প বড় আর কি, 2-1 বছরের বড় ছিল জাকিরের নানির, ওই নানি। তো যাই হোক, খোঁজ খবর নিলেন, এবং তিনি তারপরে ওই হুজুরকে বলার পরে ওই 2জন বয়স্ক মহিলা যারা ছিলেন তাদেরকে ঝাড়া হলো, দোয়া পড়ে ফু দেওয়া হলো এবং পড়া পানি দেওয়া হলো, এবং তাদেরকে হুজুর বললেন যে ওনাদের উপরে আসলে যে খারাপ জিনিসের নজর পড়ছে, ওই যে ওনার বাতাস লাগছে না, ওই বাতাসটাই ছিল ওই খারাপ জিনিসটা, এবং ওইটা ওই পাশ থেকে এসে পরে ওনাকে ধরছে, যে পিঠার পাইছে, এখানে এসে ওনার সাথে করছে। তো হুজুর দোয়া দরুদ পড়লো, বললো যে রাতের বেলা এরকম যদি আপনারা এরকম রান্না বাড়া করেন, কিচেনের মধ্যে অবশ্যই বেশি মানুষ থাকবেন, আলো রাখবেন, আগুন রাখবেন, এরকম ভাবে হবে না। আর রাতে কেন কোনো খাবার দাবার নিয়ে এরকম মাঠঘাট দিয়ে হেঁটে যাওয়া ঠিক না, ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া ঠিক না, এটা খুবই খারাপ জিনিস। তো যাই হোক, পরবর্তীতে জাকিরের নানি এবং তার ওই বড় নানি দুজনই সুস্থ হয়ে গেছিলেন। এই হচ্ছে একটা ঘটনা যেটা মোস্তফা চৌধুরী শেয়ার করলো আমার কাছে ময়মনসিংহ থেকে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন একটি ঘটনা শেয়ার করব, জাহিদ ভাইয়ের একটি ঘটনা, এবং সময় নষ্ট না করে হয়ে যাচ্ছে আমি জাহিদ ভাই। হোসেন সাহেব ফোনে আমাকে বলল হোসেন সাহেব কবর খুঁড়ত, এখন ভয় পেয়েছে। এরপর থেকে রাতে ঘুমাতে পারে না উনি। সবসময় উনি দেখে কে যেন ওনার চারপাশে ঘুরেও না, দেখতে খুব বিভৎস। আসলে এই লোকগুলা যারা এফেক্টেড, এরা কতটা ভয় পায় তা আসলে না দেখলে বোঝানো যায় না। আবার যারা দেখে তারা ঠিক মতো বোঝেও না যে আসলে মানুষটা কতটা ভয় পাচ্ছে। আমি আমার বাসায় ছিলাম, আমি ডাকলাম, কেউ কি আছো চারপাশে? তো কয়েক মিনিট পর একজন সাড়া দিল, তার নাম কাদের। আমির সাহেব কাছে না থাকলে ইনফরমেশন থেকে শুরু করে সব রকমের খবর আমাকে কাদের দিত। কাদের সাড়া দিল, বলল জি ক্যাপ্টেন। আমি বললাম যারা, দেখো তো অমুক অমুক জায়গা পার অমুক অমুক কা বেটা হোসেন को देखो जरा क्यों परेशान है वो। তো কাদের রেসপন্স করলো জি কাপ্তান। ঘন্টাখানেক পর কাদের এসে আমার জানালায় টোকা মারল, কিন্তু আমার চারপাশে মানুষ থাকায় কাদের কিছু কাগজ ছিঁড়ে রেখে যায়, যার মধ্যে লেখা ছিল কবর, সাপ। সাপ কালে গিরে মানে কালো জাদুর গিট্টু, লাশ কাফের, কাফের মাশারাল জিন্নি, খুন মাশারাল জিন্নি, কান্ধ।
এই শব্দগুলো মানে হলো কবরের আশপাশে সাপ, আর সাপ কালো জাদুর ইফেক্ট আছে, লাশ যে সে কাফের, এবং এটা বলার জন্য আরেকবার লিখেছে কাফের। মাশারাল জিন্নি বলে বুঝিয়েছে জিন আছে, খুন বলে বুঝিয়েছে মারার চেষ্টা হচ্ছে, আবার মাশারাল জিনের পর কাঁধ বলে বুঝিয়েছে জিন কাঁধের উপর চাপ দিচ্ছে, মানে হোসেন সাহেবের উপর জিনের প্রভাব আছে। জানা তো লাগবে কেন এমন হলো। সেই চিন্তা থেকে আমি যাই শহরের বাইরে, হোসেন সাহেবের বাড়িতে। হোসেন সাহেবের বাড়িটা গ্রামের বড় বাড়ি যেমন তেমন সেরকম। বাড়ির উল্টো দিকে ছিল এল শেপের মতো, টিন শেড হলেও দেখতে দারুণ সুন্দর। আমাকে নিয়ে গাড়িটা রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, রাস্তার দুপাশে থাকা ডোবা বা লম্বা খালের একদিকে আমার নজর পড়ে কবরস্থানের। আর গাড়ি চলে যেতে যেতে এক পলকের জন্য মনে হলো আমি জলজল কয়েকটা চোখ দেখেছি, কারণ জিন আমার দিকে তাকালে আমি তা বুঝতে পারি। ওই সময় মাগরিব পার হয়েছে, 20 মিনিটের বেশি হবে। হোসেন সাহেবের বাসায় ঢোকার আগে আমি উঠানে দাঁড়িয়ে রেকি করছিলাম, যতদূর নজর যায় খুঁজছিলাম সন্দেহজনক কিছু আছে কিনা। আমি ওই মুহূর্তে কাদেরকে দেখলাম। হোসেন সাহেবের বাসার টিন শেডের উপর দাঁড়িয়ে আমার দিকে তাকালো, চোখ দিয়ে ইশারা করে দেখালো যে আমার পিছু পিছু বাসার সীমানা পর্যন্ত 3 জন এসছে। আমি না জানার বুঝার ভান করে কাদেরকে ইশারা দিয়ে বুঝলাম ও কোনো ইনফরমেশন পায় কিনা দেখার জন্য। কাদের চলে যাওয়ার পর আমি হোসেন সাহেবের ঘরে ঢুকি। উনি ওনার রুমে হেলান দিয়ে বসে আছে, ওনার পাশে ওনার স্ত্রী বসে আছে, আর ওনার মেয়ে ওনার মাথায় পানি ভেজা কাপড় দিয়ে মুছা দিচ্ছিলেন। পট্টি না, কিন্তু একটা পানি ভেজা কাপড় আর কি। ফ্যান চলছে, গরম ছিল না, তাও উনি ঘামছিলেন, মানে ওনার কপালটা বারবার পরিষ্কার করছিল। আর ওনার শরীর ধীরে ধীরে খারাপ হচ্ছিল গত কয়েকদিন যাবৎ। এবার হোসেন সাহেব আর পুরো পরিবারের কথা শুনলাম, কবে, কখন, কেন, কোথায়, কিভাবে, সবকিছু। ওই গ্রামের এক লোক চাঁদ মৌলভী নামর, উনি মূলত কবিরাজ। নাম চাঁদ মৌলভী হলেও উনি কিন্তু মৌলভী ছিলেন না। উনি ঝাড়ফুঁক থেকে শুরু করে যা যা করা যায় করতেন, কিন্তু ভালো পন্থায় করতেন না। আর ওনাকে কেউ তেমন পছন্দ করত না। ঘটনার দিন দুপুরে মারা যায় চাঁদ মৌলভী। তার ভিটার উঠানেই মরে পড়েছিল সেই লোক। এখন মারা গেল, লাশ দাফন করা নিয়ে একরকম ধাক্কাধাক্কি শুরু হয়। কে কাটবে মাটি, কারণ চাঁদ মৌলভীকে কেউ পছন্দ করে না। এই হোসেন সাহেব সহ আরও 2 জন লোক কবর খুঁড়তে পারেন, সুন্দর করে কবর খুঁড়তে পারেন। সেদিন আবার হোসেন সাহেব ছিলেন গ্রামের বাইরে, তো উনি আস্তে আস্তে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। তো তখনও কেউ চাঁদ মৌলভীকে গোসলও করায়নি। তো হোসেন সাহেব জানার পর উনি এসে নিজে তদারকি করতে লাগলেন। আর শুধুমাত্র তদারকির বিষয়টা না, বিষয়টা হচ্ছে কোনো কবর দেওয়ার আগে কবরের জায়গাটা ভালো করে সিলেক্ট করা, কতটুকু মাটি কিভাবে খুঁড়বে, এটা একটা প্ল্যান করার দরকার হয়। তো তদারকি করছিলেন। আর যতই হোক, মানুষ আর তার ঠিকানা 3 হাত মাটিরই। যতই কথা বলি, হোসেন সাহেবের কথা মনে হলো মানুষটাকে তো দাফন দিতে হবে, এভাবে তো হবে না, লাশটাকে তো সারাক্ষণ ফেলে রাখা যাবে না। তো চাঁদ মৌলভীর গোসল চলার সময় কবর খুঁড়তে চলে যান হোসেন সাহেব, আর তার সাথে একজন যায়। তো চার্জার লাইট লাগানো ছিল সেখানে। মাটির 1 হাত কবর করার পর হোসেন সাহেবের সাথে যে ছিল সে তার এক জরুরি কাজে চলে যায়, এরপর একটু পর আসবে বলে। তো হোসেন সাহেব একা একাই কবর খুঁড়ছিলেন। মাটি সরালো, কেন জানে মাটি কমছিল না। মাটি বেশ শক্তও ছিল না যে কমবে না। তাও কিছুক্ষণ মাটি কাটার পর উনি বারবার তাকাচ্ছিলেন। ওনার হিসেবে 1 ঘন্টায় উনি কবর খুঁড়ে ফেলেন, নর্মালি খুঁড়তে পারেন। আর এতক্ষণে কবর তো খুঁড়ে যাওয়ার কথা ছিল। হোসেন সাহেব দাঁড়িয়ে তখন ভাবছিলেন, টের পেলেন পায়ের তলায় পানি পানি লাগছে। আলম পেনে দেখতে পান কবরের তলাটা ঘামছে, বিন্দু বিন্দু জমা পানির মতো। এখন এমন হবার কারণ উনি বুঝতে পারলেন, দাগি আসামির যেমন জেল হয় অন্ধকার, ঠিক তেমনি দাগি বান্দার কবর। এবং দাগি বান্দার কবর তো অন্ধকারের সাথে স্যাঁতস্যাঁতে তো হবেই। হোসেন সাহেব গামছা দিয়ে তাও কবরের ফ্লোরটা মুছার চেষ্টা করছিলেন। মুছে দিলেন, কিন্তু এর মধ্যে চারদিক দিয়ে গরম বাতাসের তুফান বয়ে গেল।
বাতাস, অনেক বাতাস। গাছের ময়লা হোসেন সাহেবের চোখে এসে ঢুকতে লাগলো। গরম বাতাস, সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। বৃষ্টির পানিটা কেমন যেন একটা উৎকট গন্ধ ছড়াচ্ছিল চারিপাশে, আর গন্ধটা কেমন ঝাঁঝালো ছিল। তো হোসেন সাহেব বাড়ি ফিরে এলেন। ওনার কানের মধ্যে গরম ভাপ লাগছিল। এদিকে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় পাশের বাসা থেকে চিৎকার করে এক প্রতিবেশী জানতে চাইল, এই লাশ এখন কি করবে, এই লাশকে কি করবে? মানে তখন প্রতিবেশীদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা শুরু হয়ে যায়, এই লাশ এখন এখানে কি হবে, এই লাশ এখানেই রাখা হবে, এই লাশকে কবর দেওয়া হবে না, দাফন করা হবে না। এটার মধ্যে সবাই এই নিয়ে সবার একটা উৎকণ্ঠা শুরু হয়। কারণ গ্রামের বাড়িতে যখন কেউ মারা যায় এবং কেউ যদি এর কবর দিতে না চায়, তাহলে এর মধ্যে বেশ সমস্যার সৃষ্টি হয়। তো বৃষ্টি তো শুরু হয়েছে, আর এখন নাকি লাশের পেট ফুলে যাচ্ছে, সাথে সাথে নাক দিয়ে নাকি পোকা বের হওয়া শুরু হয়েছে। তো হোসেন সাহেব চিৎকার দিয়ে পাশের প্রতিবেশীকে বললেন, লাশটা যাতে সেফ থাকে, আপনারা লাশ ঠিক মতো রাখেন। বৃষ্টি শেষ হলে ওনারা যত রাতই হোক লাশ দাফন করবেন। এটা বলে উনি বাসায় চলে যান। খেয়ে এরপর বিছানায় গা এলিয়ে দেন। উনি একা ঘুমাতেন, কারণ ওনার স্ত্রী তার মেয়েকে নিয়ে অন্য ঘরে ঘুমাতেন। জানালায় ঠক ঠক শব্দ ওঠে, ওনার ঘুম ভেঙে যায়, রীতিমতো কাঁচা ঘুম। তখনও টিনের চালে একটা দুটা করে বৃষ্টির ফোঁটা পড়ছে। ঘুম ভাঙার পর ওনাকে কে জানি বলল, এক্ষুনি মাটি দিতে হবে, লাশের অবস্থা খারাপ, বদনামি ছাড়িয়ে যাবে গ্রামের নাইলে। তখনই কাঁচা ঘুম ভাঙার মধ্যে হোসেন সাহেব বের হয়ে যান। তো বিদ্যুৎ ছিল না। উনি কবরের কাছে যেয়ে অবাক হয়ে যান, মাটি সব ধুয়ে আবার সেই কবরের মধ্যে চলে গেছে। ডুবা ডুবা কাদা, বোঝা যাচ্ছে এখানেই কবর ছিল, কারণ 1 বিঘত করে মাটি ছিল না। কবরের আকার বোঝা যাচ্ছিল, সাথে সাথে কোদালটা নিয়ে নেমে পড়লেন উনি। আল্লাহর নাম ডাকতে ডাকতে উনি জোর লাগিয়ে কাদা টানছিলেন কোদাল দিয়ে। 1 হাত কাদা সরানোর পর উনি কোদাল চালালে কোদাল মনে হলো আটকে গেছে কিছুর মধ্যে, টানলেও আসছিল না। কাঁধ চিত করে ঘুরালেও কোদাল আসে না। উনি তখন দেখলেন একটা বাচ্চা ছেলে দৌড় দিয়ে ওনার কাছাকাছি এসে জিজ্ঞেস করলো, দাদা কবর করা হয়েছে কিনা? তো উনি জবাব দিলেন না। তখন সেই বাচ্চা দৌড় দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে কবর পরিষ্কার করার তাড়নায় পাগলের মতো কাদা টেনে তুলছিলেন তিনি, কারণ এই কবরটা তিনি খুঁড়েছিলেন, সব মাটি এসে পড়েছে। তো প্রথমে সহজ হচ্ছিল, তো 2 হাত মুঠি করে তিনি তুলে ফেলে দিতে লাগলেন। এমন সময় কাঠের খাটিয়া খ্যাচ খ্যাচ শব্দ ওনার কাছে চলে আসে। তো উনি এতই ব্যস্ত ছিল কবর পরিষ্কার করার সময়, উনি ভালো করে কারোর দিকে তাকানই নাই। একজন বলল, লাশ আনছি, লাশ। উনি বলল, দাঁড়া, আর 10 মিনিট বাকি। তো ওনার তো খালি মাথায় টেনশন যে আমার এখন কবর থেকে মাটি সরাতে হবে, কারণ লাশ পচে যাচ্ছে, লাশ থেকে শরীর থেকে পোকা বের হচ্ছে, এটাও তো ওনার মাথায় বেশ পোহাচ্ছিল। তো উনি কাদা পরিষ্কার করছিলেন, খেয়ালও করছিলেন না কি এসছে। এমন সময় কবরের অপর দিক দিয়ে কাদায় ফচফচ করার মতো শব্দ আসতে লাগলো। কাদার মধ্যে পা দিলে যেমন ক্যাচর কচর শব্দ হয় সেরকম। দেখে ওনার মনে হলো কাইচ্চা বা কুইচ্চা, যেটা আপনারা বলেন, যেটা সাপের মতো, কিন্তু সাপ না, 12 থেকে 15 ইঞ্চি হবে, আরো একটু লম্বা হয়। উনি এটা দেখে অবাক হলেন। আরো অবাক হলেন, কুইচ্চা যেখানে বা কুচে মাছ যেখানে, সেখানে একটা গর্ত, আর ওই গর্ত থেকেই এগুলি বারবার কবরে ঢুকছে। উনি উপর থেকে শক্ত মাটি না পেয়ে কবর থেকে উপরে ওঠেন এবং রীতিমতো যুদ্ধ করে, কারণ লাশের খাট রেখে বাকি লোকগুলো চলে গেছে। আজব দুনিয়া, আজব ঘটনা। উনি কয়েকটা গালি দিয়ে কোদাল হাতে নিয়ে পাশে উঁচু জায়গা থেকে কয়েক কোদাল মাটি কাটেন। এরপর সেই মাটি নিয়ে কবরের কাছে ফিরে এসে কবরে নামেন। লাশের পেট ফুলে ঢোল হয়ে আছে, এটা উনিও দেখতে পান কাফনের উপর দিয়ে। এদিকে চার্জারের আলো কমতির দিকে। কুইচ্ছে এক একটা ধরে ধরে বাইরে ছুঁড়ে মারেন ওই গর্তে তিনি, এবং ওই গর্তগুলোও তিনি আটকে দেন। এরপর ভালো মতো পরিষ্কার করছিলেন কবর, যাতে কাদা না থাকে। কটকট শব্দ এলো, সাথে একটা জানোয়ারের মুখের শব্দ পাচ্ছিলেন তিনি, শিয়াল। উনি সাথে হুশ হুশ করে উঠে দাঁড়ান। এই অল্প আলোয় উনি দেখতে পান 2টা সাদা জল চোখে লাশ, জল চোখ লাশের পায়ের সামনে, আর সেই লাশের পা দেখা যাচ্ছে কাফন সরানো। এমন সময় আবার শুরু হয়
ঝুম বৃষ্টি। কি করবেন না করবেন, মানে কোনো মানুষ নাই তো, হেল্পিং হ্যান্ড নাই তো। কবর না, এই হেল্পিং হ্যান্ড না পেয়ে চিৎকার দেওয়া শুরু করলেন, পরিচিত জনদের নাম ধরে ডাকছিলেন, কিন্তু কারোর কোনো শব্দ, কেউ কোনো শব্দ পায় না। বানের পানির মতো চারপাশ থেকে এই কবরের দিকে পানি আসছে। 1 মিনিটের মধ্যে সেই কবর আবারও ভরে যায়। এবার কবরের ভেতর থেকে ব্যাঙ ডাকতে শুরু করে। হোসেন সাহেব লাইটটা হাতে নিয়ে কবরের দিকে মারলেন। 1 হাত পানি কবরের ভেতর, বড় বড় কোলা ব্যাঙ, 1টা 2টা না, অনেকগুলো। সেই পানির মধ্যে মাথা বের করে রেখেছে শুধু। হোসেন সাহেব লাশের দিকে তাকালেন, পায়ের আঙ্গুল খাওয়া অনেকটা। হোসেন সাহেব বুঝতে পারলেন এই লাশ দাফন নিতে চায় না মাটি নিজেই, সেজন্য শিয়াল কুকুর আসছে লাশ খাবার জন্য। এইটা ভেবে উনি লাশের কাছে যে দাঁড়ান এবং বলতে থাকেন, চাঁদ মৌলবি তুই নাফরমানি করছস, এখন দেখ আল্লাহর জমিন তোরা নিতে চায় না, হিয়াল কুত্তা আল্লাহ পাঠাইছে তোর লাশ খাবার জন্য, না জানি কি কি করছিস। সেই সময় দৌড় দিয়ে একটা বাচ্চা ছিল ওনার কাছে আসে। লাইটটাও তখন পানির কারণে অফ হয়ে গেল। হোসেন সাহেব জিজ্ঞেস করলেন, এই তুই কোন বাড়ির রে, কার ছেলে, আর এখানে এত রাইতে কি করস? ছেলেটা কেবল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, তা শুনলেন উনি। আবারও জিজ্ঞেস করলেন হোসেন সাহেব, কি রে উত্তর দেস না কে রে, কার ছেলে তুই, কার বাচ্চা? বাচ্চাটা এবার বলল, জানতে চাস আমি কে? হোসেন সাহেব এবার বুঝে গেলেন না, ঘটনা অন্য কিছু ঘটছে। সেই বাচ্চাটা যেয়ে দাঁড়ায় লাশের খাটের সামনে। অন্ধকার, এবং অন্ধকারে এতটা ঠাহর করতে পারেন হোসেন সাহেব। সে বলল, আমার বাবাকে আমি জানি না, আমি জারজের সন্তান। পয়দা হবার সময় মারে খাইছি, পয়দা হবার পর খাইছি নানিরে, এরপর খাইছি অমুক পাড়ার অমুকের 15 দিনের নাতিরে। এক এক করে খাইছি, যেইটারে আমার পছন্দ হয়েছে সেইটারে চাপাইয়া চাপাইয়া খাইছি। একদিন আমারে আটকাইলো, আমারে চাকর বানাইলো। কত কইছি অমুকের বউর পেটের বাচ্চা খাওয়াইতে, কাল অমুকের পরশু তমুকের, কিন্তু আমারে খাওয়াইতো মানুষের খাওয়ান। রক্তের গ্যারান দিয়ে কি দুধ কলায় পাওয়া যায় নাকি? দুধ কলায় হয়? আমি চাই রক্ত। হোসেন সাহেব দিলেন দৌড়, ওই বাচ্চা ওনার পেছনে দৌড় দিল। হোসেন সাহেব পড়ে গেলেন কাদায়। এরপরে মাথা থেকে সব চলে গেল, কিচ্ছু মনে নেই। উনি ঘুমিয়ে গেলেন। ভোরের অনেক আগে অন্ধকার সময় ওনাকে বেহুশ অবস্থায় পাওয়া গেল কবরের পাশে। যারা লাশ দাফন করতে চেয়েছিল তারা। লাশের পায়ের আঙ্গুল যে খাওয়া ছিল এটা সত্য, তো লাশ কবরস্থানে আসেনি, সেই লাশ বাড়িতেই ছিল। একজন দেখেছিলেন একটা শিয়াল ওই লাশের পা কামড়াচ্ছে, তখন তারা ওই শিয়াল তারা দিয়ে জলদি জলদি এই বৃষ্টির মধ্যে লাশ কবর দিতে নিয়ে আসে। এসে দেখেন হোসেন সাহেব বেহুশ। এরপর থেকে হোসেন সাহেব অসুস্থ, আর ওই বাচ্চাকে উনি দেখতে পান প্রায়শই। আমি চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারলাম এটা ওই যে চোখ দেখেছিলাম বাসায় ঢোকার সময়, ওরাই হয়তো আমার পিছু পিছু এসছিল। আমি উঠে বাইরে বেরিয়ে আসি, একবারে বেরিয়ে আসি রাস্তায়। কাদের আগার আশপাশ হতো আ যাও বলে কাদেরকে আসতে বললাম। আমি যেই গাড়িতে এসেছিলাম সেটার সামনে দাঁড়িয়েছিলাম। কাদের আসলো, আমরা দুজন কথা বললাম। আমি কাদেরকে বললাম, কি বলল হোসেন সাহেব? কাদের আমাকে বলল, ক্যাপ্টেন समझिए ना, वो बंदा जिसने गलत किया उसके साथ कुछ भी हो सकता है। आसपास काफी सारे पिचाश है, हम इनको मार के भागेंगे, थोड़ा वक्त लगेगा। आप उनको दिलासा दीजिए कि हसन साहब आप सुस्त हो जाओ, आप ठीक हो जाओगे, धीरज रखिए। আমি হোসেন সাহেবকে বলে দেই যে চাচা আপনি বিশ্বাস রাখেন, সুস্থ হয়ে যাবেন, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেন। আর আল্লাহর রহমতে কয়েকদিন পর থেকে উনি আর ওই বাচ্চাটাকে দেখতে পাচ্ছিলেন না। এখনকার খবর আমি জানি না, কিন্তু আশা করি উনি ভালো আছেন। জাহিদ ভাইকে অনেক ধন্যবাদ তার ঘটনার জন্য, এবং এই ঘটনাটা বেশ আমার কাছে বেশ ভালো লেগেছে, এবং আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে কবরের ঘটনাটা।
হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলাই আছেন। আমার নাম রিপন, আমি লালমেহাট থেকে বলতেছি। আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা আমাদের উত্তরবঙ্গের একটি রেল স্টেশনকে কেন্দ্র করে একটি ঘটনা। ঘটনাটা শেয়ার করেছেন মাহবুব। তার বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া এলাকার বাসিন্দা তিনি। ঘটনাটা তার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো তিনি আমাকে যেভাবে ঘটনাটা শেয়ার করেছেন আমি সেভাবেই ঘটনাটা বলতেছি। ঘটনাটা প্রায় 14 বছর আগের। তখন মাহবুবের বয়স ছিল 28 বছর। তিনি একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। কাজের কারণে বিভিন্ন উপজেলা ও গ্রামে যেতে হতো তাকে। তো একদিন কাজ শেষ করে তিনি বেশ রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে। তো শেষ ট্রেন ধরার জন্য তিনি একটা ছোট গ্রামীণ রেল স্টেশনে পৌঁছান। স্টেশনটা ছিল খুবই নির্জন একটি স্টেশন। তো দিনের কয়েকটি ট্রেন থামলেও রাত বাড়লে আসলে পুরো জায়গাটা কিরকম যেন ফাঁকা ফাঁকা লাগে সেই স্টেশনটা। তো সেদিন রাত প্রায় 10:30 বাজে স্টেশনে তিনি পৌঁছে জানতে পারেন যে ট্রেন অনেক দেরি করবে। ট্রেন আসতে আরো অনেক দেরি আছে, স্টেশনের মাস্টারের কাছ থেকে তিনি জানতে পারেন। তো প্ল্যাটফর্মে তখন 2-3 জন মানুষ ছিল। কিছুক্ষণ পর তারাও চলে যায় যেহেতু ট্রেনটা আসতেছে না। তো ধীরে ধীরে পুরো স্টেশন খালি হয়ে যায়। স্টেশনের এক পাশে একটা পুরনো গুদামঘর ছিল, অন্য পাশে কয়েকটা বড় রেইনট্রি গাছ, এবং মাহবুব একটি বেঞ্চে বসে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকেন। তো প্রথম 1 ঘন্টা স্বাভাবিকভাবেই কেটে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারপাশ আরো নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ তিনি লক্ষ্য করেন যে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একজন কুলি দাঁড়িয়ে আছে। লোকটির কাঁধে একটি বস্তা। তো বিষয়টি তার কাছে স্বাভাবিকই মনে হয়, কিন্তু কয়েক মিনিট পর আবার তাকিয়ে দেখেন লোকটি একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, না হাঁটতেছে না নড়তেছে। তো মাহবুবের বিষয়টি প্রথমত তিনি সেই বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামাননি, কিন্তু আরো কিছুক্ষণ পর তার চোখে পড়লো আবার সেদিকে যায়। লোকটি এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে। এবার তার একটু অস্বস্তি লাগলো এবং কৌতূহল লাগলো যে কি ব্যাপার, লোকটা এখনো এখানে একইভাবে দাঁড়িয়ে আছে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তিনি যে 3 বার তাকিয়েছেন, তিনি এর মধ্যে আধা ঘন্টা চলে গেছে এবং সে লোকটাকে দেখেন যে তিনি একইভাবে সে রেল স্টেশনে দাঁড়িয়েই আছেন। একজন মানুষ এতক্ষণ এইভাবে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে? তো তিনি উঠে একটু হাঁটাহাঁটি করতে শুরু করেন এবং প্ল্যাটফর্মের মাঝামাঝি পৌঁছে যান এবং আবার শেষ প্রান্তে তাকান। এবার দেখেন যে লোকটি সেখানে নেই, পুরো জায়গাটা ফাঁকা। তো মাহবুব ভেবেছিলেন যে হয়তো লোকটি চলে গেছে। তিনি আবার নিজের বেঞ্চে ফিরে আসেন এবং বসে পড়েন। কিন্তু রাত প্রায় 12টার দিকে নতুন একটা ঘটনা ঘটে। হঠাৎ রেল লাইনের উপর ধাতব একটা শব্দ শোনা যায়। মনে হচ্ছিল যে কেউ ভারী কিছু নিয়ে মনে হচ্ছে যে কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। তো শব্দটি প্ল্যাটফর্মে একদিক থেকে অন্যদিকে যাচ্ছে। তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো রেল কর্মীরা কোনো কাজ করতেছে, সেখান থেকে এই শব্দগুলো আসতেছে। কিন্তু চারপাশে তো কোনো তিনি মানুষ দেখতে পাচ্ছেন না। কোনো রেল লাইনেও কোনো মানুষ নেই, প্ল্যাটফর্মেও তো মানুষ নেই। তাহলে শব্দটা আসতেছে কোথা থেকে? তো শব্দটি কয়েক মিনিট পর চলার পর হঠাৎ করে থেমে যায়। তো এরপর তিনি লক্ষ্য করেন যে স্টেশনের সিগন্যাল পোস্টের কাছে, যেটা সিগন্যাল দেয়, ওই সিগন্যাল পোস্টের কাছে একটা লাল আলো বারবার জ্বলছে আর নিভছে। অদ্ভুত বিষয় ছিল সেদিন ওই লাইনে কোনো ট্রেন চলাচলের কথা ছিল না। তাহলে ওই লাইনে এটা জ্বলবে কেন? সে এটা বেশ অবাক হয়ে যায়। তো তিনি দূর থেকে কিছুক্ষণ আলোটি দেখেন। তারপর আচমকা আলোটি পুরোপুরি নিভে যায়। রাত তখন আরো গভীর হয়। মাহবুবের মনে হচ্ছিল যে সময় যেন এগোচ্ছেই না। ঠিক তখনই স্টেশনের পুরোনো মাইকে থেকে একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসে। মাইকটি অনেকদিন ধরেই নষ্ট ছিল বলে জানা যায়, কিন্তু তিনি জানেন, কারণ এর আগে তিনি যখনই এই রেল স্টেশনে আসতেন কখনো সেই মাইকটাকে তিনি বাজতে দেখেননি। তিনি আজকে আর কি সেই মাইকটিতে একটা ক্ষীণ আওয়াজ শোনার পর তিনি বেশ অবাক হন। তো এরপর তিনি চিন্তা করলেন যে পোস্টমাস্টারের কাছে জিজ্ঞেস করা উচিত যে আসলে কখন ট্রেনটা আসবে, এক্স্যাক্টলি কখন আসবে, যেহেতু তাদের সাথে ওয়্যারলেসে কানেক্টেড থাকে বা টেলিফোনে কানেক্টেড থাকে ওই ট্রেনের স্টেশন মাস্টারগুলোর সাথে। তো তিনি যখন ওই স্টেশন মাস্টারের কক্ষের কাছাকাছি যান, তিনি দেখতে পান যে অবাক হয়ে যান যে স্টেশন মাস্টারের কক্ষটা তালাবদ্ধ করা। সেখানে স্টেশন মাস্টারটা নেই, তিনি চলে গেছেন।
তো তবু কয়েক সেকেন্ডের জন্য তিনি সেখানে দাঁড়িয়ে থাকেন এবং তিনি ভাবতে থাকেন যে কি ব্যাপার, ট্রেন কি তাহলে আজকে আসবে না? তো এরপর তিনি তার ব্রেঞ্চে পুনরায় ফিরে আসেন এবং সবকিছুই একদম নিস্তব্ধতা, এবং তিনি বেশ ভয় পেতেও শুরু করেন, কারণ পুরো স্টেশনে তিনি তখন একাই। তো রাত প্রায় যখন ১টা, চারপাশে এমন নীরবতা যে নিজের হাঁটার শব্দও যেন শোনা যাচ্ছিল, এতটা পুনঃপুরাতন নীরবতা। তো কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন যে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে থাকা একটি কাঠের টলি ধীরে ধীরে সরে যাচ্ছে। তো টলিটি সাধারণত মালামাল বহনের জন্য ব্যবহৃত হতো। প্ল্যাটফর্মে যারা লোকজন আসে যে মালামাল ব্যবহার করার জন্য ওই ট্রলিগুলো ব্যবহার করা হয়। কিন্তু সেখানে তো কোনো মানুষ নেই। তবুও তিনি দেখেন যে ট্রলিটি কয়েক ফুট এগিয়ে গিয়ে নিজেকে থেমে গেল। তো মাহবুব কিছুক্ষণ তাকিয়ে থাকেন। এরপর সাহস করে কাছে যান এবং কাছাকাছি পৌঁছে দেখেন যে টলির উপর ধুলোর মধ্যে অনেকগুলো তাজা দাগ। বেশ কিছুক্ষণ আগে কেউ একজন এটাকে ঠেলা দিয়েছিল এবং এতে করে সেটার উপরে দাগ পড়েছে, এরকম তার কাছে মনে হচ্ছে, এবং বিষয়টা তাকে খুবই অস্বস্তিতে ফেলে। তো তিনি দ্রুত আবার প্ল্যাটফর্মের মাঝামাঝি ফিরে আসেন। তো ঠিক তখনই স্টেশনের ঘড়ির দিকে তিনি চোখ যায় এবং দেখেন যে রাত প্রায় ২টা বাজে, এবং তার কিছুক্ষণ পর যখন তিনি আবার ঘড়িটার দিকে তাকান, তো তিনি বেশ অবাক হয়ে যান, কারণ সেই চলন্ত ঘড়িটা এখন তিনি দেখতে পান যে ঘড়িটা চলতেছে না, ঘড়িটা বন্ধ। মনে হচ্ছে যে ঘড়িটা কতদিন থেকে যেন নষ্ট হয়ে আছে। তো তিনি বুঝতে পারেন যে এগুলো আসলে তার সাথে কি হচ্ছে। তিনি একটু আগে দেখলেন যে ঘড়িটা চলতেছে, রাত ২টা বাজে। এখন তিনি যখন আবার দেখেন ২টা বাজতেছে এবং সেখানে ঘড়িটি নষ্ট দেখাচ্ছে, এবং এর আগে আপনার একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন, তারপরে একটা ট্রলি নিজের থেকে চলতে দেখলেন। তো এই বিষয়গুলো ভাবার পর তার কাছে বেশ একটা ভয়ঙ্কর বিষয় লাগতে শুরু করলো এবং তিনি বেশ ভয় পেতে শুরু করলেন। তো তিনি প্রায় চিন্তা করলেন যে আর কিছুক্ষণ থাকি, যদি না আসে তাহলে আসলে আমাকে হেঁটে যেতে হবে বা অন্য কোনো ব্যবস্থা করতে হবে। কিন্তু এত রাতে তিনি যে কোনো ধরনের ভ্যান বা কোনো ধরনের বাস, ওইদিকে গ্রামে তো আর বাস পাওয়া যায় না। তো দেখা যায় যে কোনো ধরনের মাইক্রো বা এই ধরনের কোনো কিছু যে তিনি ভাড়া করবেন, সেই বুদ্ধিও তো নেই। এখন একমাত্র ভরসাটি সেটা হচ্ছে যে এই ট্রেনে করে তাকে যেতে হবে, এবং তিনি চিন্তা করেন যে যেহেতু সকাল হতে তো বেশি দেরি নেই, যে রাত যেহেতু ৩টার কাছাকাছি বাজে, আর হয়তোবা ৩ ঘন্টা পরেই তো ফজরের আজান দিলে তো সকাল হতে শুরু করবে। তখন হয়তোবা এখান থেকে কোনো একটা ভ্যান বা অন্য কিছুর মাধ্যমে সে যেতে পারবে। তো এখন করার কিছুই নেই। তো সে চিন্তা করলো যে আর আমি কিছুক্ষণ থাকি, তারপরে দেখা যাক কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো সে সেখানেই স্টেশনেই থাকে, এবং রাসেল ভাই রাত যখন ৩টা বাজে, তখন ঠিক সে দেখতে পায় অনেক দূরে একটা ট্রেন আসতেছে। ট্রেনটা তার যে পাশে সে বাসায় চলে যাবে, ট্রেনটা ঠিক সেই দিকেই আসতেছে। তো সে বেশ খুশি হয় যে অবশেষে ট্রেনটা সে আসতে দেখলো, এবং ট্রেনটা আসলে সে আর কি ট্রেনে উঠবে। তো রাসেল ভাই কিন্তু কয়েক মুহূর্তের পর তিনি বুঝতে পারলেন যে কিছু একটা ঠিক নেই, কারণ সেই ট্রেনটা শব্দ বাড়ছে কিন্তু কোনো আলো দেখা যাচ্ছে না। নর্মালি রাতের বেলা কিন্তু একটা ট্রেনের মধ্যে ওই সামনের দিকে কিন্তু একটা বা দুইটা লাইট প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত আলো দিয়ে কিন্তু ট্রেন ছুটে আসে। তো তিনি দেখেন যে ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে, যেমন ট্রেন শব্দ করে ঝিকঝিক ঝিকঝিক একটা শব্দ হয়। তিনি বুঝতে পারতেছেন যে ট্রেন আসতেছে, কিন্তু তিনি বেশ অবাক হয়ে যান যে সেই ট্রেনের মধ্যে কোনো আলো জ্বলতেছে না, সামনের হেডলাইটটা জ্বলতেছে না, শুধু শব্দ শুনতে পাচ্ছেন। তো শব্দটি ক্রমশ কাছে আসতে থাকে এবং রেল লাইনও কাঁপতে থাকে। মাহবুব প্ল্যাটফর্মের নিরাপদ অংশে সরে দাঁড়ান। তারপর হঠাৎ সবকিছু থেমে যায় এক মুহূর্তে, যেন কিছুই ছিল না, না ট্রেন, না আলো, না শব্দ। চারপাশ যেন আবার সম্পূর্ণ নীরব। তিনি রাসেল ভাই এতটাই অবাক হয়ে যান যে একটা ট্রেনের মতোই তিনি দেখলেন সবকিছু ঠিকঠাক, কিন্তু তিনি যখন ভালো করে খেয়াল করে দেখেন যে মনে হচ্ছে যে ট্রেনটা যেন সেখানে দাঁড়ায়নি, সেটা চলে গেছে। কিন্তু ট্রেনটা চলে গেলে যেমন আসার সময় যেভাবে তিনি দেখেছেন, যাওয়ার সময় তো তাকে সেভাবে সেই ট্রেনটাকে দেখতে পাওয়ার কথা, কিন্তু তিনি রাসেল ভাই
এতটা ভয় পেয়ে যান যে তিনি সেই ইয়াটা দেখতে পান না, ট্রেনটা দেখতে পাননি, এবং তার কাছে মনে হচ্ছে যে ট্রেনটা এসে তার সামনেই যেন ভ্যানিশ হয়ে গেল। এবং আসলে তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং তিনি এক মুহূর্তের জন্য সেই প্ল্যাটফর্মে থাকার মানে প্রস্তুত ছিলেন না, কারণ এখানে থাকলে তার ক্ষতি হতে পারে। তিনি এই জিনিসটা মাহবুব এই জিনিসটা চিন্তা ভাবনা করতেছে যে না, এখানে আর থাকা যাবে না। তিনি হলো একদম বাজারের দিকে দৌড় দেওয়া শুরু করেন এবং দৌড়াতে দৌড়াতে তিনি সেই বাজারে ওই রেল স্টেশনের পার্শ্ববর্তী একটা বাজারে পৌঁছে যান এবং সেখানে যেয়ে তিনি রাসেল ভাই আরও বেশ অবাক হয়ে যান এবং একটু তিনি স্বস্তিতে ফিরে আসেন। বলতে তিনি দেখেন যে রাত ৩টার সময় বাজারের সমস্ত দোকান বন্ধ থাকলেও একটা চায়ের দোকান খোলা আছে। তো তিনি প্রথমে চায়ের দোকানটা খোলা আছে এটা ভেবে তিনি মাহবুব প্রথমে আসলে ভাবেননি বা অবাক হননি। তিনি বেশ মানে নিরাপত্তা একটা অবস্থান জায়গায় এসেছেন এটা তিনি ভেবেছেন। তো তিনি সেই চার দোকানে আসার পর সেই চার দোকানি তাকে দেখে বলে যে, "কি বাপু, আপনি এত রাতে হাঁপিয়ে দৌড়াতে দৌড়ে কোথা থেকে আসলেন?" তো তখন মাহবুব বলল যে, "চাচা, আমি হলো রেল স্টেশন থেকেই আসলাম। আসলে একটু ভয় পেয়েছিলাম তো এই জন্য।" তো সেই লোকটা বলল যে, "সমস্যা নেই, বসেন, আমি আছি। তো চা খাবেন?" তো এটা শোনার পর মাহবুব বলল যে, "চাচা, একটু জিরিয়ে নেই, একটু শান্ত হই, তারপরে খাই।" তো উনি যখন শান্ত হলেন, একদম দেখা যায় একজন মানুষ হাঁপিয়ে গেলে যেরকম হয় আরকি। তো ওই মাহবুব যখন শান্ত হলেন এবং এরপর তিনি যখন সেই চা দোকানিকে বললেন যে, "চাচা, একটা চা দেন।" তো এটা বলে তিনি যখন সেই চা'র দোকানের দিকে তাকালেন, তিনি যেন আকাশ থেকে পড়ে যান। তিনি দেখেন যে দোকানটা বন্ধ। তিনি তো বেশ অবাক হয়ে যান যে কিছুক্ষণ আগেও তো তিনি যখন আসলেন তখন দেখতে পাচ্ছিলেন যে সেই দোকানটা আ খোলা এবং হচ্ছে সে দোকানে একটা হারিকেন জ্বালানো ছিল এবং একটা লোক বসে আছে এবং তাকেই তো বসতে বলেছিল। এখন তিনি দেখতে পাচ্ছেন যে সেই দোকানে কোনো লোক নেই। দোকানটা বন্ধ এবং যেখানে হারিকেনটা জ্বলছিল টিমটিম করে সেই হারিকেনটাও সেখানে নেই। তিনি আবার ভয়ের জগতে ঢুকে যান এবং এত পরিমাণ ভয় পান, কি করবেন বুঝতে পারতেছেন না। তো এরপর তিনি সেই দোকান থেকে বের হয়ে আশেপাশে খুঁজতেছেন যে কোনো দোকান খোলা আছে কিনা, কিন্তু রাসেল ভাই তিনি দেখেন যে কোনো দোকানই খোলা নেই এবং সেই সাথে তিনি আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে ওই মানে ওই বাজারটার শেষ দিকে একটা মানুষ মনে হচ্ছে যে হেঁটে আসতেছে এবং এটা দেখে তিনি সেদিকে দৌড় দেন এবং সেই লোকটার কাছে যখন যান তিনি দেখতে পান যে এই লোকটা হচ্ছে সেই লোকটা যেটা ওই প্ল্যাটফর্মে তিনি দেখেছিলেন কুলি হিসেবে, যেটা মাথায় বস্তা নিয়ে দাঁড়িয়েছিল, এটা হচ্ছে সেই লোকটা। তো মাহবুব প্রথমে বেশ অবাক হন যে কি ব্যাপার, এই লোকটা এখানে আসলো কি করে? ইনি তো অনেক আগেই চলে গিয়েছে, তাহলে ইনি আবার এখানে কিভাবে? তো তিনি সেই লোকটার কাছাকাছি যান এবং তাকে জিজ্ঞেস করেন যে, "ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনার বাসা কই?" কিন্তু রাসেল ভাই ওই লোকটা কোনো কথা বলে না। তো এতে করে মাহবুব বেশ বিরক্ত হন এবং আবার তিনি জিজ্ঞেস করেন যে, "ভাই, আপনি কোথায় যাচ্ছেন?" আ তো সেই লোকটা কোনো কথা বলে না এবং মাহবুব নিজে থেকে বলে যে, "আসলে আমি বিপদে পড়েছি, আমাকে কি একটু সাহায্য করা যাবে?" কিন্তু রাসেল ভাই তাকে অবাক করে দিয়ে সেই লোকটা সেখান থেকে মানে কথা না বলেই সামনের দিকে এগিয়ে গেল এবং সামনের দিকে এগিয়ে যেয়েই সে মাহবুবের সামনেই ভ্যানিশ হয়ে গেল। মানে হঠাৎ করে যেন মানে ধোঁয়ার ন্যায় মিলিয়ে গেল। এটা দেখে তো প্রচণ্ড পরিমাণ তিনি ওই মাহবুব ভয় পেয়ে যান এবং তিনি পিছনে যখন তাকান সবথেকে অবাক বেশি হয়ে যান। তিনি দেখেন যে সেই চায়ের দোকানটা এখনো খোলা। তিনি দৌড়িয়ে সেই চায়ের দোকানে যান এবং তিনি দেখেন যে সেই দোকানদারটা দোকানেই বসে আছে এবং আগের মতো করেই তাকে বলতেছে যে, "বাবা, তুমি কোথা থেকে এলে? এত হাঁপাচ্ছ কেন?" এবার যেন মাহবুব তার চোখ সরাতে পারতেছে না সেই চায়ের দোকানের ফেস থেকে। সে ভাবতেছে যে যদি সে চোখের পলক সরায় তাহলে হয়তোবা এসব দোকানটাও বন্ধ হয়ে যাবে এবং সেই মানুষটাও উধাও হয়ে যাবে। কিন্তু সে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দেখলো যে না, সবকিছুই স্বাভাবিক। দোকানটা সত্যিই খোলা এবং সে একটা মানে হাঁপ ছেড়ে বাঁচে। তো এরপরে সে সমস্ত ঘটনা সে দোকানিকে বলে এবং দোকানি বলে, "আরে কি বলো? আমি তো এখানেই দোকান খুলেই আছি আর তুমি বলতেছো যে দোকান বন্ধ।" তো পরবর্তীতে ওই
দোকানদার বলে যে দেখো রাত আসলে অনেক হয়েছে, আমি আসলে আমার কিছু কাজের জন্য আসলে একজনের আসার কথা, যার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, কিন্তু সে তো আসলো না, এই জন্য আসলে এত রাত পর্যন্ত আসলে দোকান খুলে রেখেছি। তো এখন তো আমাকে বাসায় যেতে হবে। তো রাসেল ভাই ওই মা তখন আর কি বললো যে চাচা আমাকে একটু সময় দেন, দয়া করে আজকে বাসায় যায়েন না, আমার সাথে থাকেন, সকাল হলে যায়েন। তো সেই দোকানদারটা বলল যে উনি চিন্তা করলো যে হ্যাঁ আসলে উনি হয়তো বিপদেই পড়েছেন, এখন একা রেখে গেলে আসলে কি হতে কি হয়ে যায়। তো এই চিন্তা করে দেখা যায় যে ওই মাহবুবের নিরাপত্তার কারণেই তিনি তার সাথে থেকে যান, এবং পুরো রাতটা তারা ওই দেখা যায় আরো 2-3 ঘন্টা তারা গল্প করে কেটে দেয়, এবং সকাল হলে ওই চায়ের দোকানদার উনি বাসায় চলে যান, এবং মাহবুবও হচ্ছে রেল স্টেশনে একটা ভ্যান পান, এবং সকালে যারা ওই ট্রেনে আসলে আর কি ভ্যান অনেক আসে যারা আসলে মাল পরিবহন করার জন্য। তো ওই সেই সকালবেলা তার ট্রেন কোনো ছিল না, তার যেদিকে তিনি বাসায় যাবেন সেদিকে কোনো ট্রেন ছিল না। পরে তিনি একটা ভ্যানে করে বাসায় চলে যান। তো বাসায় যাওয়ার পর তার শরীরে প্রচণ্ড পরিমাণে তিনি জ্বর অনুভব করেন, এবং পরিবারের লোকজনকে বলেন, সমস্ত ঘটনাগুলো খুলে বলেন। তো পরবর্তীতে তাকে একজন তাদের এলাকার একজন ইমামকে ডেকে নিয়ে আসা হয়, এবং তিনি মাহবুবের কথা শুনে তাকে কিছু কোরআনের আয়াত এবং আমল নিয়মিত পড়ার পরামর্শ দেন, এবং তাকে বলেন যে ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখতে। তো সেই দিনের পর থেকে নাকি মাহবুব আর কখনো রেল স্টেশনে এইভাবে অপেক্ষা করেননি, তিনি চেষ্টা করেছেন সবসময় আগে ভাগে বাড়ি ফিরতে। তো কখনোই আর কি তিনি এই ট্রেনের জন্যে বিশেষ করে রাতে অপেক্ষা করেননি, তিনি অন্য কোনো উপায়ে হোক বাসায় তিনি ফিরে গেছেন। তো এটাই ছিল মাহবুবের ঘটনা, তার জীবনে ঘটে যাওয়া কিছু রহস্যময় অনেক কিছু, মানে যেগুলোর আসলে কোনো সলিউশন নেই বা হচ্ছে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই, এরকম ব্যাখ্যাতীত কিছু ঘটনা তার সাথে ঘটেছে, যেটা ঘটার পর থেকে তিনি আর কখনোই বলেছেন যে কখনোই আর দেরি করে তিনি ট্রেন দিয়ে বাসায় যাননি বা ট্রেনের জন্য অপেক্ষা করেননি। তো রাসেল ভাই এটা ছিল মাহবুবের ঘটনা। আমার কাছে ঘটনাটা বেশ ভালো লেগেছিল, যার কারণে আপনার কাছে শেয়ার করা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম আমিন হোসেন, এবং তিনি ঢাকায় থাকেন। এটি ওনাদের গ্রামের একটি ঘটনা। তখন ওনারা ঢাকায় থাকতেন এবং প্রায় প্রতি 6 মাস অন্তর অন্তর গ্রামে যেতেন। গ্রামে তাদের গ্রামের একটা ফার্ম হাউস আছে। তো সেই ফার্ম হাউসে কিছু গরু ছিল, তাদের কিছু ছাগল ছিল। তো সেটা তখন ছোট্ট পরিসরে ছিল, এখন সেটা বেশ বড় সড়ো পরিসরে এখন। তো প্রায় সময় গ্রামে যাওয়া হতো তার বাবার সাথে। তো এটা অনেকদিন আগের কথা, তখন তার বয়স খুব বেশি হলে 12-13 বছর। এখন তার বয়স হচ্ছে 31 বছর, তখন 12-13 বছর ছিল। তো গ্রামের বাড়িতে তো রেগুলারলি যাওয়া হতো। তো গ্রামের সব মানুষজনরা তাদের ফার্মে আসতো, কারণ তারা ওখানকার নাম করা মানুষজনদের মধ্যে একজন। তো তাদের গ্রামের মানুষজন তাদের সাথে দেখা করতে আসতো। যখন তারা গ্রামে যেত সন্ধ্যার দিকে আশপাশে সব মানুষজনের ভিড় হয়ে যেত। আর যখনই তার বাবা আমিন সাহেবের বাবা যখন গ্রামে যেত তখন গ্রামের যে মুরব্বীরা আসতো, তার দাদি যেত ঢাকা থেকে, তার দাদি থাকতো তাদের বিল্ডিংয়ে। তো দাদি তাদের সাথেও গ্রামে যেত আর কি। তো গ্রামে ওই মহিলারাও তাদের বাড়িতে আসতো রেগুলারলি তাদের সাথে দেখা করতে। তো এরকম এক গ্রামের দাদি ওই আমিন সাহেবকে বলছিল যে তোমরা তো এইখানে আছো, এইখানে বহুদিন আগের থেকে বেশ ভয় কাজ করতো আমাদের। আমরা গ্রামের বাড়িতে যখন এখানে তো আগে পানি জমতো, তো বর্ষাকালে বেশ ভয় ছিল ওই জায়গাটাতে। তখন আমিন সাহেব বললো যে কি ভয়, ছোটবেলার ঘটনা তো, কি ভয়। তো ওই দাদি বলছিল যে তাহলে তোমার দাদার একটা ঘটনা আমি তোমাকে শোনাই। এই জায়গায় তোমাদের বাড়ির থেকে 8 মাইল দূরে আমাদের জমি ছিল। সেই জমির মধ্যে তো প্রতিদিনই দেখা যেত যে বর্ষাকালে তো জমি থাকতো পানির নিচে, তখন এখানে পানি জমতো। এখন যেমন পানি জমে না, তখন তো এরকম ছিল না, তখন এখানে পানি জমতো। তো পানি জমলে কি হতো, সেই পানির নিচে আমাদের ক্ষেতের উপরে পানি থাকতো। তো তোমার নানারা প্রায় সময় সেই ক্ষেতে রাতের বেলা মাছ ধরতে আসতো। আর বর্ষাকালে আমাদের মূল খাওয়া দাওয়াই ছিল মাছ নিয়ে, প্রতিদিনই মাছ রান্না হতো। এমনও দিন গেছে যে এলাকার সবাই মিলে মাছ ধরে
পুরো একটা বিশাল বড় জটলা পাকিয়ে সেইখানে মাছ টাছ সবাই আলাদা করে ভাগ করে নিত এলাকার সবাই। তো মাছও ধরা হয়তো প্রচুর, সেই জন্যই তখন ওই সময় বাংলাদেশের মানুষদেরকে ভাতে মাছে বাঙালি বলা হতো, কারণ এত মাছ উঠতো। নদীর সব মাছ চলে আসতো ক্ষেতের মাঝখানে, আর গ্রামের সব ছেলে পেলে সবাই মিলে একটা সময় হই হুল্লার লেগে যেত মাছ ধরার জন্য। কিন্তু মুরব্বীরা মাছগুলো ধরতো হচ্ছে রাতের বেলা, তারা মোস্টলি মাছ ধরতে যেত। কয়েকজন মুরব্বী, ছোট বাচ্চা কাচ্চারা থাকতো ঘুমিয়ে, তো মুরব্বীরা মাছ ধরতে বেরোতো। তো তোমার দাদা যখন তার বন্ধু বান্ধব নিয়ে এরকম মাছ ধরতে বের হয়, তো তাদের এরকম নিজস্ব নৌকা ছিল। এই নৌকাগুলো অ্যাক্টিভেট হতো বর্ষাকাল। এই নৌকাগুলো তারা সারা বছর নৌকাগুলো রাখতো ঘরের বাড়ির সাথে, এবং পরে নৌকাগুলো ঠিকঠাক করে বর্ষাকালে তারা নৌকাগুলো নিয়ে বের হতো। যে জায়গায় পানি একটু বেশি সেই জায়গায় যেত, এবং তারা জাল অথবা ওখানে বলে যে তিন কোনা যে পেলুন বা নেট আছে সেটা ছাড়াও তারা টোটা দিয়ে মাছ ধরতো। বড় মাছগুলো টোটা ছাড়া আসতো না, তো টোটা দিয়ে মাছ ধরতো, এবং সবাই বুঝতো যে এটা মাছ। তো ওই জায়গায় অনেক বেশি রুই মাছ পাওয়া যেত, নদীর রুই মাছ পাওয়া যেত, রুই মাছ আসতো, কই মাছ আসতো, তারপরে বেশ ভালো ভালো মাছ আসতো, বড় বড় মাছ আসতো, তারপরে বোয়াল মাছ আসতো, বোয়াল মাছ ধরা যেত। তো বললো যে একদিন তোমার দাদা, ওই সময় আকাশে গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু আকাশের অবস্থা এরকম ছিল যে বেশ বড় সড়ো ঝড় তুফান হবে এরকম অবস্থা। এমন সময় তোমার দাদা তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে সে মাছ ধরতে বের হয়। বন্ধু বান্ধব বলতে তার পাশাপাশি তার নিজের ভাইও ছিল। তো সবাই মিলে মাছ ধরতে বের হয়, 2-3টা নৌকা একসাথে নিয়ে বের হয়। তো আমাদের ওই জায়গায় একটা কবরস্থান ছিল, ওই কবরস্থানটা ছিল পানির নিচে। তো ওই কবরস্থানটা নিয়ে কেউ কখনো ভয় টয় পায়নি, বা কবরস্থান নিয়ে কোনো ধরনের সমস্যা ছিল না। সমস্যা হচ্ছিল যে তারা আসলে ক্রস করতে করতে অন্ধকারে তারা ওই দিনে হারিকেন নিয়ে যায় নাই, আর হারিকেন নেওয়ার কোনো চান্স নাই, কারণ বৃষ্টি পড়ছিল প্রচুর। মানে গুড়ি গুড়ি বৃষ্টিরও একটা সময়, গুড়ি গুড়ি বৃষ্টিরও বেশ ভালো প্রেশার ছিল, তো এখানে আগুন নিলে আগুন নিভে যাবে। তারা ইভেন তারা হুক্কা ধরাইতে পারছিল যে এত বৃষ্টি হচ্ছে। তো তোমার দাদারা কি করলো, যেই জায়গাটায় মাছ পাওয়া যাবে ওই মাছ ধরতে ধরতে তারা ওই কবরস্থানের কাছে চলে যায়। তো এর মধ্যে একটা নৌকা কবরস্থানের কাছে চলে যায়, বাকিগুলো কবরস্থান থেকে একটা ডিস্টেন্সে ছিল। যেই নৌকাটা কবরস্থানের কাছে চলে যায় সেই নৌকাটা থেকে হঠাৎ করে সবাই মিলে চিৎকার চেঁচামেচি শুনে। ওই নৌকাটার মধ্যে ছিল তোমার দাদার ভাই, তোমার দাদার ভাইয়ের কয়েকজন বন্ধু, তারা 3-4জন মিলে ওই নৌকায় ওঠে। ওই নৌকাটা ছিল সবচেয়ে ছোট নৌকা, আর এই পাশে তোমার দাদাদের নৌকাগুলো বড়, কারণ নৌকাতে তো মানুষ ছাড়াও মাছ ধরে তো নৌকাতে উঠানো হবে। তো বড় বড় জালি টালি নিয়ে ওরা মাছ ধরতে গেছে। আর এমনও না যে প্রতিদিন যায়, তারা একটা ডেট ফিক্স করে নেয় যে আমরা এই দিন মাছ ধরতে যাব। তো 3টা নৌকা বা 4টা নৌকা, তারা একটু দূরে ছিল, একটা নৌকা চলে যায় কবরস্থানের মাঝে, কবরস্থানের কাছে, কবরস্থানও পানির নিচে। তো কবরস্থান আইডেন্টিফাই করার জন্য তারা একটা গাছ দেখে বুঝে এটা একটা কবরস্থান। তো দাদার ভাই তারা প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখন খুব বেশি রাত না, 11টা 11:30 বাজে, 11টা 11:30। তখনকার সময় গভীর রাত, মানুষজন তখন সন্ধ্যা 6টা 7টা ঘুমায় যেত। এটা মোরলেস আমরা সবাই জানি। এখনো গ্রামের অনেক এলাকায় দেখা যায় যে সন্ধ্যাবেলা 7টা 8টার মধ্যে অনেকে ঘুমিয়ে যায়। এটা অনেকের অভ্যাসের মধ্যে পড়ে, স্পেশালি বয়স্কদের মধ্যে, নিউ জেনারেশন না। তো তোমার দাদারা তো এই সব চিৎকারটা শোনে, চিৎকারটা এমনভাবে শোনে মানে কাউকে সাপে কামড় দিয়েছে এরকম অবস্থা। তো তারা এটাই মনে করে যে হয়তো কোনো সাপে কামড় দিয়েছে। আর তারা যেই জায়গা থেকে চিৎকারটা শোনে সেই জায়গার গাছের দিকে তাদের নজর পড়ে। আকাশ ছিল পুরা লাল আকাশও পরিষ্কার, পুরা মাঠের সবকিছু পরিষ্কার, মাছও পরিষ্কার, এবং মাছ যে নড়াচড়া করছে সেটাও দেখা যাচ্ছে যে মানে আলো আছে একটা, মানে অন্ধকারের মধ্যেও কিন্তু মানুষ একটা আলো খুঁজে পায়। তো সবাই শুনে, ওই 3টা নৌকার সবাই বলে, এই তোরা চল চল চল, মাছ পরে ধরি, আগে কি অবস্থা দেখি আগে। তো তারা সবাই মিলে এই নৌকা টেনে নিয়ে তাদের কাছে যায়, দেখে তাদের নৌকা, তারা কাছাকাছি যাওয়ার পর দেখে তাদের নৌকাটা উল্টে গেছে। এর মধ্যে তোমার দাদার যে ভাই ছিল, তার ভাই শুধুমাত্র কবরস্থানের দেয়াল, ওই কবরস্থানের 4 কোণায় 4 দেয়াল ছিল না, ওই কবরস্থানের সাথে জমির একটা সমস্যা ছিল, পাশের বাড়ির জমির একটা সমস্যা ছিল, জমি নিয়ে একটা বিরোধ চলছিল। সেই কবরস্থানের ওই জমি বরাবর একটা দেয়াল তোলা হয়েছিল। সেই দেয়ালটা শুধু এক পাশের দেয়াল ছিল, ওটা শুধুমাত্র পশ্চিম দিক দিয়ে একটা দেয়াল তুলে দেওয়া হয়েছিল। কবরস্থানটা তো 4 কোণা এবং এটা পারিবারিক গোরস্থান, তো ওইটাতে একটা দেয়াল তোলা ছিল। ওই দেয়ালের মধ্যে তাদের নৌকাটা আটকানো,
মানে নৌকাটা মোটা মোরলেস ওই দেয়ালটার কাছাকাছি, দেয়ালটার সাথে লেগে আছে বা এরকম কিছু। তো দেয়ালটা দেখা যাচ্ছে পানির নিচে, এবং দেয়ালের মধ্যে দাঁড়ানো যাবে। যদি দেয়ালে দাঁড়াই তাহলে পানির পায়ের সাথে পানির যে গভীরতা দেয়ালে দাঁড়ালে সেটা মোটামুটি হাঁটুরও নিচে। তো পানি কিন্তু বেশ এই জায়গায়। তো তাদের নৌকাটা আছে উল্টে, এবং তোমার দাদার ভাই সে কবরস্থানের মাঝ বরাবর, সে মাঝ বরাবর দাঁড়িয়ে আছে, তার বুক সমান পানি। এবং তার সাথে যে দুজন আছে তারা দুজনে একটু দূরে চলে গেছে। তো দাদা বলে, কি হয়েছে তোর, ওরা দুজন কই? ওই যে ওরা দুজন ওই পাশে চলে গেছে, ওরা ওই পাশে হাঁটতে হাঁটতে ওই পাশে চলে গেছে। তুই এই জায়গায় কেন? বলে, আমরা মাছ টোটা দিয়ে ভারী দিতে দিতে মাছকে ফলো করতে করতে কবরস্থানের কাছে চলে আসছি। কবরস্থানের কাছে চলে আসার পর আমরা একটা মহিলাকে দেখি। মহিলাটা আমাদেরকে মহিলার কান্নার শব্দ শুনি। আমরা দেখলাম যে আমরা আপনাদের থেকে অনেক দূরে, আমরা আপনাদেরকে ডাকতেছি, আপনাদের নৌকা দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা আমাদের চিৎকার শুনতে পাচ্ছেন না। তো আমরা অনেক জোরে জোরে গলা ফাটিয়ে চিৎকার করছি, এদিকে আসেন এদিকে আসেন, কিন্তু আপনাদের থেকে আমরা কোনো শব্দ পাচ্ছিলাম না। এখন আমরা কি করব? ওই মায়া কান্না আমাদেরকে এমন ভাবে ফাঁসায়, আমরা কবরস্থানের কাছাকাছি চলে আসি। ওই মহিলা ছিল কবরস্থানের বাইরে দেয়ালের উপরে বসা। ওই মহিলা পানির মধ্যে বসা ছিল। তো আমরা তাকে জিজ্ঞেস করব কাছাকাছি আসার পরে, আমাদেরকে মহিলাটা এমনভাবে আমাদের নৌকাটা ধাক্কা দিল, আমাদের নৌকাটার সাথে সাথে উল্টে গেল, আর আমি পড়ে গেলাম। তো ওই মহিলা বলে, আমি পড়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে ওই মহিলা কবরস্থানের মধ্যে ঢুকলো। এরপরে মহিলাকে আর আমরা দেখলাম না। তো আমরা বুঝলাম আমরা হয়তো কোনো বাজে খপ্পরে পড়ে গেছি, কোনো জিনের খপ্পরে পড়েছি অথবা পিশাচের খপ্পরে পড়েছি। এখন আমি দেখলাম যে ওরা আমাদের সাথে ছিল, নৌকা উল্টানোর পরপর ওরা দুজন আমার থেকে অনেক দূরে, আমি কবরস্থানের মাঝে। তো আমি বুঝতে পারছিলাম যে কবরের উপর দিয়ে আমি হাঁটছি। উনি বলছে আমি কবরের উপর দিয়ে হাঁটছি। কোনো মতে কবরটা ক্রস করে আমি আসলে দেয়ালটা খুঁজছিলাম, দেয়ালটা কোন পাশে, কিন্তু ওই কবরস্থানটা এত বড় না যে আমি আসলে দেয়ালটা খুঁজে পাবো না। উনি বলছে যে আমি এতক্ষণ যাবত, ওইখানে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তো 1 ঘন্টা যাবত এই নৌকাটার দিকে আর ওই নৌকাগুলো ওই পাশে মাছ ধরছিল। তার দাদার ভাই, তোমার দাদারা এই পাশে মাছ ধরছিল, তোমার দাদার ভাইরা ওই পাশে মাছ ধরছিল। তো তোমার দাদার ভাইরা যে 1 ঘন্টা যাবত এই জায়গায় ওনারা কবরস্থানের মধ্যে, উনি এটা তোমার এই দাদারা আসলে টের পায় নাই, কারণ তারা মাছ ধরায় ব্যস্ত ছিল। তো ওই তোমার দাদার ভাই বলছিল যে আমি কবরস্থানের ভেতরে হাঁটছি, কবরস্থানটা এত বড় না, খুব বেশি হলে কবরস্থানটা বেশি হলে 5-6 কাঠা জমির মধ্যে হবে। ওইটা নতুন কবরস্থান, সেটা আরো এক্সটেন্ড করার কথা। তো কবরস্থান বরাবর যদি আমরা উত্তর দিকে যাই তাহলে একটা মসজিদ আছে, মসজিদটা একটু উঁচু জায়গায়, মসজিদ পর্যন্ত পানি যায় নাই, তবে একদমই কাছাকাছি, মসজিদের কাছাকাছি পানি। তো মসজিদ থেকে কবরস্থানে আসতে জমির ক্ষেতের আইল ধরে যদি আসে তাহলে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট লাগে। তো এলাকা তো তাদের পরিচিত, এলাকা তো তাদের সবার, তোমার বাবার এই এলাকা যেমন পরিচিত, তোমার দাদাদের ভাইদেরও তো সেই এলাকা, তা আমাদের এলাকা পরিচিত। তো এই যে পানি, এই পানির মধ্যে তোমার দাদার ভাই এই পুরা কবরস্থানের মধ্যে হাঁটে সে। এখন কবরের নিচে, মাটির নিচে তো পানির নিচে তো কবর, সে কবরের উপরে হাঁটে আর খুঁজে দেয়ালটা কোন পাশে। তিনি তো জানেন দেয়ালটা পশ্চিম দিকে, কিন্তু পশ্চিম দিকে হাঁটছে কিন্তু দেয়াল খুঁজে পাচ্ছে না। তিনি যতই পশ্চিম দিকে যাচ্ছে ততই তিনি নিজেকে কবরস্থানের মাঝে খুঁজে পাচ্ছে, কবরস্থান থেকে বের হতে পারছে না। বলে যে এই কবরস্থান তো আমাদের নিজস্ব পারিবারিক গোরস্থান, এই কবরস্থানে তো তাদের পূর্বপুরুষদেরও কবর আছে, আশপাশের এলাকার কবর আছে, কিন্তু কোনোভাবেই তিনি কবরস্থান থেকে বেরোতে পারছে না। তিনি তার নৌকায় যে 2জন ছিল তাদের 2জনকে সাথীকে ডাকছে, ওই সাথী 2জনের কোনো খবর নাই, অথচ তাদের 2জনের যে মাথা, বুক সমান পানি, এবং তাদের 2জনের মাথা দেখা যাচ্ছে, তিনি ওই মাথা ধরেও তাদের পিছনে যেতে পারছে না। তো তিনি বলছে যে আমাকে বাঁচা, তোরা তাড়াতাড়ি আয়, কিরে আমি এই জায়গায় আটকে পড়ে গেলাম। তো একটা পর্যায়ে নাকি ওই মহিলার কান্না তিনি আবারও শুনতে পান। তিনি বেরোতে পারছিলেন না, কিন্তু সেই জায়গায় তিনি যতই পশ্চিমের দেয়ালের দিকে যাচ্ছিলেন ততই তিনি পিছনের কবরস্থানের ওই গাছ বরাবর চলে আসছিলেন। ওই কবরস্থানটা যদি 4 কোণা চিন্তা করলে পশ্চিম দিকের দেয়াল এবং পূব দিকে একদম পূর্ব দিকের কর্নারে একটা গাছ ছিল, যে গাছটা ছিল আইডেন্টিফাইং পয়েন্টে। গাছটা বেশ বড় গাছ,
এছাড়া কবর দিলে কবরের উপর দিয়ে মোটামুটি তোমার দাদারা বা আশপাশের লোকজনরা এরকম নীল প্লাস্টিক দিয়ে দিত যাতে শিয়াল টিয়াল না আসে। তো এখন তো শিয়াল আসার প্রশ্নই আসে না। এবং ওইবার মাছ ধরার আগে খুব রিসেন্টলি তারা কবর দিয়েছিল, মানে বর্ষাকাল আসার আগে, পানি আসার আগে তারা ওখানে একটা কবর দিয়েছিল। ওখানে একটা মেয়ে মারা গিয়েছিল। সেই মেয়েটা আসলে কিভাবে মারা গিয়েছিল কেউ জানে না, তবে মেয়েটাকে বাসায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। সেই মেয়েটার কবর ছিল ওই জায়গাতে, কিন্তু মেয়েটাকে কবরস্থানের ভেতরে কবর দিতে দেয় না গ্রামবাসীরা, যেহেতু তারা সবাই চিন্তা করে মেয়েটা সুইসাইড করেছে। তো মেয়েটাকে আসলে কবরস্থানের পাশেই কবর দেওয়া হয়, কবরস্থানের ভেতরে না। তো উনি ওই সময় ওই মুহূর্তে আসলে এত ভয় পাচ্ছিলেন, ওই জিনিসগুলো চিন্তা করার মতো তার অবস্থা ছিল না যে ওই জায়গায় একটা মেয়ে ফাঁস দেওয়া মেয়ের একটা কবর হয়েছে বা কবরের স্থানের পাশে একটা ফাঁস দেওয়া মেয়ের কবর হয়েছিল। ওই জিনিসটা তার মাথায় আসেনি। তার মাথায় ছিল কিভাবে তিনি কবরস্থান থেকে বের হবেন, কিন্তু কবরস্থানের বাউন্ডারি তিনি ক্রস করতে পারছিলেন না। প্রায় 1 ঘন্টা যাবৎ কবরস্থানের ভিতরে তিনি এরকম ঘোরাফেরা করেন। এর মধ্যে যখন আধা ঘন্টা বা 35 মিনিট যখন তিনি খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি দেখেন যে ওই তার বন্ধুদের বা তার সাথে যিনি ছিল তারা ওদের মাথা দেখা যায়। ওই সময় তিনি একটা মেয়েলি কণ্ঠের কান্না আবারও শুনতে পান। এবার তিনি একা। ওই মেয়েলি কণ্ঠের কান্নাটা আসছিল ঠিক গাছের নিচের থেকে। তো গাছ বরাবর পানি একটু কম, কোমর সমান, আর যদি গাছ ক্রস করে পূর্ব পশ্চিম দিকে আসে তাহলে পানি বুক সমান। তো তিনি আস্তে আস্তে দেখেন যে তার শরীর থেকে পানি কমছে। গাছ বরাবর আসার পর তিনি সামনের দিকে কাউকে কিছু দেখতে পাচ্ছিলেন না, তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। তো গাছ বরাবর তিনি যখন আসেন, তার কাছে মনে হলো তার কোমর ধরে আছে কেউ, পানির নিচ থেকে তার কোমর কেউ ধরে আছে। তিনি আর এগোতে পারছেন না, পানির নিচে তিনি আস্তে আস্তে চলে যাচ্ছেন। তখন তার গোড়ালি আর মাটির নিচে তার যে ওই পায়ের যে গোড়ালিটা ঢুকে গেছে। তিনি চিৎকার করছিলেন। তিনি মনে করেছিলেন চোরাবালির মধ্যে পড়েছেন অথবা কোনো একটা খপ্পরে পড়েছেন, যেটা তার শেষ দিন হিসাবে গণ্য করা হবে। চিন্তা করছেন এটা আমার শেষ দিন, আর বাঁচার কোনো উপায় নাই। কারণ দূরে সেই দুইজনের মাথা দেখা গেল। তিনি যতই চিৎকার করছেন ওই দুই মাথা তাকে শুনছে না। তো তোমার দাদাকেও তিনি অনেক জোরে জোরে চিৎকার করে ডাকছে। তোমার দাদাদের এই নৌকাও তখনও কিচ্ছু শোনেনি। তো যখন তার মনে হলো যে কেউ তাকে পানির নিচে টানছে, তখন তিনি আল্লাহকে ডাকা শুরু করলেন। কারণ এখন তার কোনো উপায় নাই। তিনি ওই গাছ ক্রস করে তার বন্ধুরা আরেকটু দূরে, কিন্তু বোঝা যাচ্ছে তার বন্ধুরা ওই জায়গায় আছে। তো জোরে জোরে ডাকছেন কিন্তু কোনো খবর নাই। হঠাৎ করে তিনি ওই সূরা পড়া শুরু করলেন চোখ বন্ধ করে। তিনি দেখলেন তার হাতের কাছে তাদের নৌকাটা চলে এসছে। হঠাৎ করে এটা নৌকাটা তাদের হাতের কাছে। তিনি হাত দিয়ে ধরে নৌকাটা পাচ্ছিলেন যে পানির মধ্যে তার নৌকাটা। তো নৌকাটা তিনি যখন উঠান, দেখেন যে এটা আসলে নৌকা না, এটা একটা মানুষের লাশ পানিতে ভাসছে। তিনি আরো জোরে চিৎকার করেন। চিৎকার করে তিনি কোনো মতে পানি ক্রস করে আল্লাহ আল্লাহ করতে করতে তার বন্ধুদের কাছে যান। তিনি যতই তার বন্ধুদের কাছে যান, তার বন্ধুরা ততই তার থেকে দূরে চলে যাচ্ছে। তিনি জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকেন, এই তোরা কোথায়, তোরা কোথায়। হঠাৎ করে তিনি মনে হচ্ছিল যে তিনি একটা তন্দ্রা থেকে বের হলেন। মনে হচ্ছিল যে তিনি একটা বদ্ধ অবস্থা থেকে বের হলেন। ওই জায়গাতে নাকি ওই মুহূর্তে হঠাৎ করে তার মনে হলো যে তিনি একটা দুনিয়া থেকে বের হলেন। ওই জায়গায় এরকম তার কখনো চিন্তা হয় নাই। বলে এই তোরা কোথায়। তো একটা পাশ থেকে, একটা কর্নার থেকে তার বন্ধুরা মাথা বের করে, এই তুই এখানে কেন, তোকে তো আমরা খুঁজতেছি, আমরা তো তোকে সেই কখন থেকে খুঁজতেছি নৌকাটা উল্টায় যাওয়ার পর থেকে। তো বললো, তিনি বলছিলেন যে তোদেরকে আমরা দেখতে পাচ্ছি আমি ওই কবরস্থানের ভিতর থেকে, তোদেরকে তো আমি এইখান পর্যন্ত আসতে যাচ্ছিলাম তোদের কাছে, কিন্তু পারছিলাম না। দাদাদের ডাক জোরে জোরে চিৎকার করছে। বলে যে আমরা তো কবরস্থানের মধ্যে ছিলাম, আমরা তো তোকে দেখতে পাচ্ছিলাম তুই জায়গায়, আমরা কোনো মতে আসলাম এখানে। তখন বললো যে আমি সেই মেয়েটার কান্না শুনতে পেয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছে কবরস্থানের ভেতরে আমি কোনোভাবে বেরোতে পারছি না। আমি যতই কবরস্থানের দেয়ালে যাই, তুই তো জানোস দেয়ালটা কোথায়, যতই দেয়ালের কাছে যাই ততই আমারে নিয়ে আসে গাছের কাছে। এটা কি একটার মধ্যে পড়লাম, চল দাদাদের কাছে যাই। তো ওনারা চিৎকার করতে থাকে। তখন যে ওই মুহূর্তে যে তোমার দাদারা তাদের চিৎকার শুনে তাদের কাছে যায়, গিয়ে দেখে তাদের নৌকা আছে উল্টে, এবং তাদের নৌকা আছে কবরস্থানের দেয়ালের সাথে, এবং তারা ওই গাছ পাড়িয়ে পূর্ব দিকে আরো কর্নারে তাদের 3 জনকে পাওয়া যায়। তো
অলরেডি তোমার দাদারা তখন অনেক মাছ টাছ ধরে ফেলছে, ওই কয়েকটা নৌকা মিলে কয়েকটা মাছ টাছ ধরে ফেলছে। তো তাদের 3 জনকে নৌকায় উঠানো হয় এবং তারা নৌকায় ওঠার পর একদারে কমপ্লিটলি পানি একদম নৌকার উপরে বসে পড়ে। দেখে যে তোমার দাদার ভাইয়ের পায়ের মধ্যে বাড়িতে আসার পরে সকালবেলা পর্যন্ত তোমার দাদার ভাইয়ের পা একদম নীল ছিল। এবং এইটা তারা তোমার দাদার আসলে এই জিনিসটা ততটা খেয়াল করেনি, তার পা পুরা নীল হয়েছিল। এবং আগামী ওই ঘটনার পর থেকে তোমার দাদার ভাই প্রায় 2 থেকে 3 মাস ঠিক মতো হাঁটতে পারেনি, এত ব্যথা ছিল পায়ের মধ্যে। সে পা ফুলে গেছিল, কবিরাজ দেখানো হয়, ডাক্তার দেখানো হয়, তোমার দাদার ভাইয়ের পা ফোলা কমে না। মনে হচ্ছিল যে তোমার দাদার ভাইকে ওইখানে পায়ের মধ্যে কেউ ধরেছিল, যেই জায়গায় ধরেছিল তার নিচে কোনো রক্ত বা ব্লাড সাপ্লাই এরকম অবস্থা, যে পুরো নীল হয়ে গেছিল, ওই জায়গাটা নর্মাল অবস্থা ছিল না, মানে ফুলে যাচ্ছিল পাটা। পরে কিভাবে জানি পাটা আস্তে আস্তে ঠিক হয়। এবং সেটা বিরাজ দেখানো হয়েছিল কিনা সেটা আমার মনে নাই, কিন্তু তোমার দাদারা ওইটা দেখানোর জন্য গঞ্জে গিয়েছিল, ঢাকায় গিয়েছিল, বহু কিছু করেছে। তো পরবর্তী 2-3 মাস পরে তোমার ওই দাদা আস্তে আস্তে হাঁটা শুরু করে। এর মধ্যে তিনি প্রপারলি হাঁটতেই পারেন নাই, এমন অবস্থা, বাসায় পড়া। তো মজার বিষয়, আশ্চর্য বিষয় হচ্ছে তোমার দাদার ভাই যে কবরস্থানে আটকা পড়েছিল, আর আমি যে বললাম যে সেখানে একটা মেয়ে ফাঁস দিয়ে মারা গেছিল, সেটা কিন্তু আমরা মহিলারা সবাই দেখতে গেছি। তো সবাই তো চিন্তা মেয়েটা ফাঁস দিয়ে আত্মহত্যা করে মারা গেছে, কিন্তু মেয়েটাকে তো আর কবর দেওয়া হয়নি, বা ওই জায়গায় কবরস্থানের ভেতরে কবর দেওয়া হয় নাই। তো মেয়েটাকে কবর দেওয়া হয়েছিল ওই যে গাছটা দেখেছিল পূর্ব দিকের একদম কর্নারের গাছ, ওই গাছ বরাবর একটু উত্তরে কবরস্থানের বাউন্ডারির বাইরে কবর দেওয়া হয়েছিল, তাও একটা ক্ষেতের মাঝখানে। তো ওই ক্ষেতের মাঝখানের কবর যে দেওয়া হয়েছিল সেটা পরবর্তী সময়ে সেটা রিভিল হয়। এবং সেটা তোমার দাদার ভাই যখন বলে যে ও এই কাহিনী যে ওই জায়গায় একটা কবর হয়েছিল ওই মেয়েটার, সেটা তো ওই মুহূর্তে আমার মনে ছিল না। তিনি বলছেন যে আমার ওই মুহূর্তে মনে ছিল না, কিন্তু ওই মুহূর্তে ওই জায়গায় যে কবরটা হয়েছিল সেই কবরটার কারণে ওই জায়গায় তিনি ফেসে গেছিলেন। সেটা কি কবরস্থানের ভেতরে ফেসেছিলেন না ওইটা ওই জায়গায় ফেসেছিলেন, আসলে তিনি এটা কনফিউজড। তো তোমার দাদার ভাইয়ের এই এলাকার এই কবরস্থানের একটা ঘটনা বললাম তোমাকে। এছাড়া এটা বর্ষাকালের ঘটনা না, এটা তোমাদের এই ফার্ম থেকে তোমরা কবরস্থানের, এখন তো অনেক বড় হয়ে গেছে কবরস্থানটা, তাই না? এই কবরস্থানটা তখন এরকম চারিপাশে দেয়াল ছিল না। ওই যে এক পাশের দেয়ালের কথা বললাম জমির বিরোধ নিয়ে, ওই জমির বিরোধটা এখনো পর্যন্ত আছে। ওই জমির পরে কিন্তু ওই পশ্চিম দিকের দেয়ালের পরে কিন্তু আর আমরা কবরস্থানটাকে বাড়াতে পারি নাই, কিন্তু পেছন দিকে কিন্তু আমরা কবরস্থানটা আরো বড় এক্সটেন্ড করেছি। এখন তো অনেক বড় গাছগাছালি দিয়ে ঢাকা, কবরস্থানের একটা এন্ট্রি গেট আছে, দেখতে পাও। তো এই কবরস্থানের মধ্যে কিন্তু আরেকটা ঘটনা আছে, তো আর এটা পরে বলবো না, কি বলো? তো তিনি খুবই জোরাজোরি করেন, না আমি আজকে শুনবো। তোমার বাবারা কিন্তু এই ঘটনাগুলো জানে, তোমার বাবারা কিন্তু শুনেছে এই ঘটনাগুলো। এটা তোমার দাদার ভাইয়ের সাথে ঘটনা ছিল। এই কবরস্থানের পাশ দিয়ে আরেকটা ঘটনা আমি তোমাদেরকে বলি। তো তখন তোমার দাদার ঘটনার পরে এইখানে খুব একটা মানুষের কাছে শোনা যেত না যে কোনো ঘটনা ঘটছে বা কিছু, কিন্তু সবাই খুব অপেক্ষা থাকতো, যেহেতু ওই তোমার দাদার ভাই এইখানে একটা ঘটনার সম্মুখীন হয়েছে, সে ওই জায়গায় আরো লোকজনকে কিছু পেল কিনা। তো একদিন এই জায়গায় ওই গ্রামের এক লোকের স্বাভাবিক মৃত্যু হয়, তো কবর দিতে আসে সবাই মিলে। তো গ্রামের ওই লোকটার যখন জানাজা হইতেছে, যে কবরস্থানের মসজিদের সামনে কোনো জায়গা ছিল না অত বড়, তো মানুষজন ছিল ওই এলাকার। ওই লোকটা আমাদের ওই এলাকার ওই মুরব্বী আমাদের খুব পরিচিত, আমরা চাচা রাখতাম। সেই মুরব্বী যখন মারা যায়, তো এলাকার লোকজন তো সবাই চেনে, আর গ্রামে তখন একটা গ্রামের মানুষ মারা গেলে 10টা গ্রামের মানুষ আসতো খবর পেলে। আর এটা সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা বিরাজ করতো, সবাই একজন আসলে সবাই মিলে আসতো। বা ওরকম আমরা মিলাদ পড়ালে বা মাহফিল হইলে, এক গ্রামের মাহফিল হইলে 10 গ্রামের মানুষ আসতো, এক গ্রামের মিলাদ হলে আরো অনেক গ্রামের মানুষজন আসতো মিলাদের অ্যাটেন্ড করার জন্য। এবং খাওয়া দাওয়া হতো এরকম চরের উপরে বা ওই যে ক্ষেতের উপরে খাওয়া দাওয়া হতো। এরকম খাওয়া দাওয়া বাড়ার জন্য সবাই এরকম মাদুর টাদুর বিছায় সবাই এরকম বসাই দিত, সবাই ক্ষেতের উপরে খেত মিলাদ হলে এরকম খাওয়া দাওয়া। তো সেবার যিনি মারা যান, চাচা যেটা মারা যান, তখন তার বয়স
কত 65-70 কাছাকাছি বয়স হবে, সে মারা গেল এবং তার কবর দেওয়া হবে আমাদের পারিবারিক গোরস্থানে। আসলে তাদের মধ্যে একটা ঝগড়াঝাটি শুরু হয়। তাদের ওই চাচা আবার বিয়ে করেছিল দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি, কোন জায়গায় কবর হবে। এক পক্ষ বলে ওই জায়গায় কবর হবে, আর এক পক্ষ বলে এই আমাদের পারিবারিক গোরস্থানে কবর হবে। এই কবরের ঝগড়া সালিশ মেটানোর জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং আমাদের এলাকার মানে পুলিশ পর্যন্ত উপস্থিত ছিল যে মারামারি পর্যায়ে, কারণ তখন লাঠিয়াল বাহিনী ছিল। তোমার দাদাদের একটা লাঠিয়াল বাহিনীও ছিল, যারা চরের মধ্যে কোনো ঝামেলা হলে তারা এগিয়ে যেত। তো তোমার দাদার ভাই, তোমার দাদা, এরা সবাই ওই মানে যখন দরকার হতো তখন গ্রামের সবাই মিলে এরকম একটা করতো। তো একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ঝগড়াঝাটি দুই পক্ষের মধ্যে ঝগড়াঝাটি এরকম মারামারিতে রূপ নিবে। তো একটা পর্যায়ে সবাই মীমাংসার মধ্যে চলে আসে, কারণ লাশ নিয়ে কতক্ষণ পর্যন্ত তারা এরকম ঝগড়া করবে। তো এই ঝগড়াটা, লোকটা মারা যায় হচ্ছে ভোরবেলার দিকে, কিন্তু ঝগড়াঝাটি কন্টিনিউ করতে করতে জোহরের ওয়াক্তে আমাদের ওই লাশের জানাজা হয়ে যায়। তো ঝগড়া কন্টিনিউ করতে আসর ওয়াক্ত হয়ে যায়, কবর দিয়ে দিতে মাগরিব। তো মাগরিবে আসলে আলটিমেটলি কবর দেওয়া হয় আমাদের গোরস্থানে। তো আমাদের গোরস্থানে তো আসলে ওই মেয়েটা মারা গেছে, তার এটা অনেক আগের কথা। তারপর তোমার দাদারা যে বর্ষাকালে, প্রতি বর্ষাকালের ঘটনা, তোমার দাদারা মাছ ধরবে। তো ওই বর্ষাকালের পরে 5 বছর 5 পর তখন তোমার বাবারও খুব বেশি একটা বয়স না। যাই হোক, শোনো, তোমার দাদি তো আমাকে মানা করে খালি ঘটনা বলতে, কিন্তু আমাদের এলাকায় কিন্তু অনেক ভয়ের ঘটনা আছে। তো এই ঘটনাটা তুমি যখন এই ঘটনা যে কবর দেওয়া হলো, কবর দিয়ে দিতে মাগরিব, সবাই কবরস্থান থেকে চলে যাওয়ার পরে কবরের মধ্যে আরো 3-4 জন ছিল। এরা হচ্ছে দুই পক্ষের মধ্যে এক পক্ষের ছেলে, তার কিছু পরিচিত লোকজন মিলে 3-4 জন আসলে কবর দেওয়ার পরও মাগরিবের ওয়াক্তে কবর দেওয়া শেষ করার পরও তারা আসলে কথা বলছিল। যে লোকটা মারা গেছে, আমাদের আমরা চাচা বলতাম, সেই লোকটার ব্যাপারেই কথা চলছিল, কিছু জমি জমার ব্যাপারে কথা চলছিল। তারাও যারা কথা বলছিল তারাও তাদের পরিবারের লোকজন। এর মধ্যে থেকে একজন লোক হইতে পারে সে তার স্ত্রীর ভাই হতে পারে, মানে যে চাচা মারা গেছে তার স্ত্রীর ভাই হতে পারে। তার স্ত্রীর ভাইয়ের সাথে কথা বলছিল হচ্ছে তার ছেলেরা অথবা কোনো একটা মানুষ, তাদের লোকজন আর কি কথা বলছিল কবর দেওয়ার পর। তো কবর থেকে তারা প্রায় 20 ফিট দূরে এরকম হেঁটে হেঁটে কথা বলছিল। তো তখনও তারা আসলে কবরস্থানটা ক্রস করে নাই। এই কবরস্থানের মধ্যে থেকেই তারা শব্দ শুনতে পায়, একটা মেয়ে কান্না করতেছে। শব্দ শুনতে পায় কোথা থেকে জানো? শব্দ শুনতে পায় ওই গাছের নিচ থেকে একটা মেয়ে কান্না করছে। ওই সময় শুকনা, বর্ষা শুরু হয় নাই তখনও, খরা চলে তখন। আর লাশ যে সারাদিন রেখেছে, লাশ হয়ে গেছে হলুদ, একদম হলুদ হয়ে গেছে। লাশ যখন কবরে নামানোর পরে লাশের মুখ থেকে যখন হালকা কাপড়টা সরানো হয়, হালকা একটু মানে পুরো ডেড বডিটা পুরো হলুদ দেখা যাচ্ছিল, এরকমও শুনেছি। তো ওই কবরটা আসলে এটা কোনো রিলেটেড না। তো কবরের মধ্যে থেকে এরকম কবরের পাশ থেকে মহিলাদের কান্নার শব্দ শোনে। তো তারা আসলে তোমার দাদাদের মতো এই বর্ষাকালে যেরকম মেয়ে মহিলার কান্না শুনতে পেয়েছিল, ওইটা আর এই 5 বছরের মধ্যে তারা মনে ছিল না। তারা আসলে শুনেছে কিনা সেটাও আমরা জানি না, কিন্তু ওই মুহূর্তে তারা একটা মেয়েলি কণ্ঠে কান্না শুনতে পায়। কান্নাটা আসে হচ্ছে সেই ওই যে গাছটা, বড় একটা গাছ ছিল ওই জায়গায় লাগানো হয়েছিল, সেটা বেশ বড় ছিল। সেটার গাছটা অনেক মোটার গাছ ছিল। সেইখান থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিল। তো বর্ষাকালে তো দেখা যায় যে কবর টবর যা হলে পানির নিচে গেলে এরকম পানির মাটি একদম সমান হয়ে যায়, কার কবর কোনটা সেটা বোঝা যায় না। তারাও আসলে বুঝতে পারছিল না ওই জায়গায় কোনো কবর আছে কিনা বা কিছু। তারা মনে হচ্ছিল যে গাছের আড়াল থেকে কেউ বসে বসে কান্না করছে। তো তারা মনে করে যে এইখানে মহিলারা আসবে কোথার থেকে। আর তাদের চিন্তা হলো যে কবর দেওয়া হলো, ওই সময় তো সবাই ঝগড়াঝাটিতে ব্যস্ত ছিল, এরকম করে তো কেউ কান্না করে নাই। তো কান্না করছে কে গাছের এখান থেকে? তারা 3 জন মিলে গাছটার চারিপাশে যে উকি দেয়, কিন্তু কোনোভাবেই কাউকে খুঁজে পাচ্ছে না। তারা ওই মুহূর্তে 3 জন বা 4 জন ছিল, খুঁজে পাচ্ছে না। তো তারা ওইরকম বিড়ি ধরায়, সিগারেটের মতো বিড়ি ধরায় তারা আবার দূরে এসে কথা বলতে থাকে। তো তখনও তারা কবরস্থানটা ত্যাগ করে নাই, তাদের সাথে হারিকেন ছিল। তো হঠাৎ করে দেখায় হারিকেনের আলোটা বাতাসে নিভে গেছে,
বাতাস ছিল ওই জায়গায়। তো নিভে গেছে, তারা খেয়াল করেনি, তারা ওই বিড়ি খাচ্ছিল, কথা বলছিল। গ্রামের মানুষ তো অন্ধকারে এসব কথা বলা অভ্যাস আছে। ক্ষেতের আইল ধরে যারা হাঁটে, সারাদিন খালি পায়ে হাঁটে, তারা জানেও যে কোন পাশে হাঁটলে, কোন দিক দিয়ে হাঁটলে তাদের পায়ে তারা ব্যথা পাবে না, আর অভ্যাস হয়ে গেছে। আর গ্রামের কমিউনিকেশনও ছিল আসলে তখন ধর ক্ষেতের মাঝখানে, আইলের মাঝখান দিয়ে হাঁটা চলাফেরা করা, বড় রাস্তা নাই বললেই চলে। তো তো তোমার ওই ওরা কি করে, ওরা কথা বলতে থাকে, এটা ওদের মুখ থেকে আমার শোনা। ওরা কথা বলতে থাকে, আবারও যখন এই পাশে এসে কথা বলছিল, ওরা তখন ওই দেয়ালের কাছাকাছি, দেয়াল বরাবর ওই পাশের খেতে কথা বলছিল। তো ওরা এখন প্ল্যান করছে যে ওরা মসজিদের দিকে যাবে, ঈশার নামাজ পড়বে, এরকম প্ল্যান করছিল যে একবার মসজিদে যেন ঈশার নামাজ পড়ে তারপর তারা বাড়িতে যাবে। তাদের বাড়িটা আবার ওই জায়গা থেকে একটু দূরে ছিল, হেঁটে যেতে গেলেও 10-15 মিনিট লাগে বা 10-12 মিনিট লাগে। তারা কথা বলতেছিল, হঠাৎ করে আবারও তারা শোনে যে একটা মহিলার কান্না। তো তারা আবারও কৌতূহল বশত সেই গাছের কাছে যায়, যে মহিলাটা যে কান্না করছে, কোন মহিলা কান্না করছে, কোনো বাড়ির মহিলা নাকি? তাকে বলা দরকার যে কান্না করেন না, এত কবর দেওয়া হলো মাত্রই বাড়িতে যান, আত্মা কষ্ট পাবে। এই ধরনের একটা মেন্টালিটি নিয়ে তারা আবারও ওই গাছের কাছে যায়, যে গাছটা খুব ফেমাস গাছ। তো তারা যাওয়ার পরে দেখে যে ওখানে কোনো মহিলা মানুষ কান্না করছে না। হঠাৎ করে পূব দিক থেকে ক্ষেতের আইল ধরে ধরে একটা লোক আসছে। লোকটা বেশ লম্বা চড়া, কিন্তু ওই লোকটাকে দূর থেকে বোঝা যাচ্ছিল না যে লোকটা কে, বা তারা আসলে লোকটাকে আদৌ চেনে কিনা। লোকটা আস্তে করে হেঁটে ঠিক ওই বাউন্ডারির কাছাকাছি চলে আসে। তখনও কবরস্থানটা তো বড় হয়নি। তো বলছে যে আপনারা কারা বাবা? তো ওনারা জিজ্ঞেস করছে আমাদের এলাকা, আমরা কারা, আপনাদের তো আগে আমরা দেখি নাই কখনো। তো ওই মুহূর্তে ওই লোকটা বলে যে আমাকে আপনারা চিনবেন না, কিন্তু আপনারা এই জায়গায় তো আজকে একটা কবর হলো, তাই না? আপনারা বাড়িতে যান, দোয়া কালাম পড়েন, কবরের কাছে কি করেন, কবরস্থানের কাছে কি করেন? আর কবরস্থানের যদি কিছু করতেও চান, কবরস্থানের যে জায়গায় কবর দিয়েছেন সেটার পাশে থেকে দোয়া করতে থাকবেন, দোয়া করতে পারেন। এই কবরস্থানের বাইরে ধরেন এই সময় কথাবার্তা বলাটা কেমন না? বাড়িতে চলে যান, কবর দিয়েছেন তো একটা, তাই না? বাড়িতে চলে যান, থাক। চাচা আপনারা তো আমরা চিনলাম না। না, আমরা আমাকে চিনতে হবে না, আমার বাড়ি ওই জায়গায়। তো তারা বলে ও আচ্ছা ঠিক আছে। তো তারা যখন পেছনে ফেরে 3জন একসাথে দেখে, পেছনে ফেরে বলে যে ওই কিলোমিটার নামে তো কোনো বাড়ি এই জায়গায় নাই। পেছনে তাকাতে দেখায় সে লোকটাও সেখানে নাই। কিন্তু তারা যখন তাদের ওই মসজিদ বরাবর হাঁটতে শুরু করে, ওই যে উত্তর দিকের যে ক্ষেতের আইল ধরে ধরে একটু ঢিবির মতো উঁচু যে জায়গাটা, ওই জায়গায় বাড়ি ঘরের আছে, ওইটা বেশিক্ষণ লাগে না যেতে ক্ষেতের আইল ধরে। তো ওই মসজিদ বরাবরই তো কবরস্থান। তো তারা মসজিদের দিকে রওনা দিতে থাকে। তো চিন্তা করতে থাকে যে মহিলাটা পাইলাম না, কান্না করছিল, লোকটাকে আমরা চিনলাম না, বললো কবরস্থানে থাকতে না, তাহলে কি এরা জিন টিন নাকি? তারা এটা বলে মসজিদের ভেতরে যায়। মসজিদের ভেতরে হুজুরকে জিজ্ঞেস করলো যে হুজুর, আমরা তো এই জায়গায় কিছুক্ষণ আগে ছিলাম, একটা মেয়ের কান্না শুনছিলাম। তো প্রায় কান্নাটা 2বার শুনলাম, 2বার শুনে 2বারই দেখতে গেলাম, কিন্তু কাউরে পাইলাম না। এবং স্পষ্ট বুঝলাম যে ওই গাছটার নিচ থেকে কেউ বসে বসে কান্না করতেছে, কিন্তু কাউকে পাইলাম না কবরস্থানের ভিতরে। তখন হুজুর বলল যে, ওই মসজিদের ইমাম সাহেব বলল যে দেখেন, আমরা তো এই জায়গায় থাকি, আমার ঘর এমন অবস্থা যে এই ঘর থেকে ওই কবর দেখা যায়, মানে ওই মসজিদের সাথে তো তার ঘর, হুজুরদের থাকার ঘর আছে মসজিদের সাথে, এইখান থেকে ওইখানে প্রায় সময় দেখা যায়। আমি হুজুর বলে যে আমি কয়েকদিন আগে ফজরের ওয়াক্তের নামাজ পড়তে উঠেছি। তো ফজরের ওয়াক্তের নামাজ পড়তে আমি তো আগে উঠি, তাহাজ্জুদের নামাজ পড়ি, মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে পড়ি না। তো তাহাজ্জুদের নামাজ ওই দিন আমি পড়তে ওঠার পরে আমি দেখলাম একটা মেয়ে, আমরা যেই ঢালু রাস্তা দিয়ে কবরস্থান দিকে চলে যায়, ওই ঢালু রাস্তা দিয়ে বরাবর একটা মেয়ে দাঁড়ায় আছে। এত ভোরবেলা এই সময়ে একটা মহিলা মানুষ, রাত তখন 3টা বাজে। আমি তো চাপকলে, মসজিদের যে চাপকল আছে সেখানে উজু করে আমি মসজিদের ভিতরে নামাজ পড়তে ঢুকবো। মসজিদের বাইরের বারান্দায় আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, এটা নর্মালি আমি পড়ি। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম একটা মেয়ে আমাকে একটা ইশারা করলো কোন দিকে যাওয়ার জন্য, কবরস্থানে একটা ইশারা করলো, কবরস্থানে যাওয়ার জন্য। তো আমি এতটাই মায়ায় পড়ে গেলাম, আমি আল্লাহর নাম নিয়ে শরীর বন্ধ করার কথা আসলে তখন চিন্তায় আসে নাই। আমি আল্লাহর নাম নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার পথে যে রাস্তাটা যাইতে পরে, আমি সেই রাস্তাটা মাঝামাঝি যাওয়ার পর কবরস্থানটা দেখা গেলে আমি দেখার চেষ্টা করছিলাম অন্ধকারের মধ্যে। তো আমি
হারিকেন ছিল। আমি দেখলাম যে মেয়েটা যে আমাকে ডাক দিল, আশপাশে তো তখন চাষ করছে সবাই, ফসল করছে, তো ফসলের মাঝখান দিয়ে তো মেয়েটা হেঁটে চলে যাবে না, মেয়েটাকে গেলে ওই ক্ষেতের আইল দিয়ে ধরে কবরস্থানের দিকে যেতে হবে। মেয়েটাকে আমি আর দেখলাম না, কবরস্থানের দিকে যাইতেও দেখলাম না, আমাকে যে ডাকলো বা ইশারা করলো কবরস্থানের দিকে, তা আমি কি করলাম, আমার ওই মুহূর্তে আমি কবরস্থানের কাছে গেলাম। হুজুর বলছে কবরস্থানের কাছে যেয়ে আমি একটু হাঁটার চেষ্টা করছিলাম কবরস্থান পর্যন্ত, কিন্তু কবরস্থান পর্যন্ত যাওয়ার মতো শক্তি আমি কেন জানি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল কিছু একটা আমাকে আটকে রেখেছে কবরস্থান পর্যন্ত যাওয়ার জন্য। অলরেডি আমি কিন্তু অজু করা, আমার শরীর বন্ধ করা বলবো ঠিক না, হুজুর বলছে যে শরীর বন্ধ করা ঠিক বলবো বলছি না, কিন্তু আমি মেয়েটাকে যে আমাকে মেয়েটাকে ডেকে গেল, আমি ভালো করে লক্ষ্য করলাম কবরস্থানের কাছাকাছি পর্যন্ত গেলাম, কিছু একটা শক্তি আমাকে কবরস্থান পর্যন্ত যেতে আটকে রাখলো। তিনি ব্যাক করলেন, মসজিদে ব্যাক করলেন, মসজিদে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে মসজিদে যখন নামাজ পড়া শেষ হলো, হাজতের নামাজ পড়ার পরে কিছুক্ষণ ওয়েট করার পর তিনি ফজরের আজান দিচ্ছিলেন। ফজরের আজান তো তারা তিনি এইভাবে দেন, তখন তো মসজিদে মাইক ছিল না, তো মসজিদে আজান দিতে হতো মসজিদের বাইরে থেকে। মসজিদের আজান তিনি দেন ফজরের নামাজে, তো গ্রামের সবাই মিলে তার ফজরের নামাজ পড়তে আসে না, একটা গুটি কয়েক মানুষ আসে, তখন তো এত মানুষ ছিল না, তার মোরলেস মানুষ তখন গ্রামেই ছিল, তো ওই জায়গায় এত মানুষ মানে ফজরের ওয়াক্ত হতো না আর কি। ফজরের পর মক্তবের টাইম, তো ফজরের ওয়াক্তের নামাজে আজান দেওয়ার পরে তিনি বললেন যে আমি মসজিদের ভিতরে ঢুকলাম, ঢুকে আমি একটু কোরআন শরীফ পড়ছিলাম। আমার 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে আমি কোরআন শরীফ পড়ছিলাম। কোরআন শরীফ পড়া অবস্থায় মসজিদের যেই পাশের জানালাটা ওই কবরস্থানের বরাবর পড়ে, সেই জানালাটা খুলে দিলাম আমি। তো হুজুর বলছে, এটা হুজুরের কাছ থেকে শোনা, তো হুজুর বলছে যে আমি সেই মহিলার কান্না শুনতে পাচ্ছিলাম, মনে হচ্ছিল যে একটা মেয়ে কান্না করছে। তা যেহেতু আপনি এখন ওই লোকটাকে বলছে, যেহেতু আপনি এখন বললেন যে আপনার এরকম মহিলার কান্না শুনেছেন, আমিও শুনেছি মহিলার কান্না, এই আপনাকে ঘটনাটা বললাম। এবং আমার কাছে মনে হয় আরও কয়েকজনকে যদি বের করে তারাও শুনতে পারে কান্না। তো এই যেটুকু ধরনের কান্না টান্না হইলে আপনারা আল্লাহর ওয়াস্তে জায়গায় থাকেন না, আর কাছে যায়েন না। কোন বিপদ কোন সময় আসে আপনারা বলতে পারেন না, তো যায়েন না। তো এইটা ছিল হচ্ছে আমাদের এই কবরস্থানের ঘটনা। তুমি তো এখান থেকে কবরস্থান, তোমাদের বাড়ির ফার্ম থেকে তো কবরস্থান দেখতে পারো। তো সবাই মিলে ওই সময় এই দাদি যখন ঘটনা বলছিল, তো সবাই মিলে মোরলেস সবাই মিলে জটলা পেকে গেছে ঘটনা শোনার জন্য। তো দাদির এই ঘটনা ওইখানকার লোকজনরা অনেকেই শুনেছে, এইরকম জটলা পেকে অনেকেই শুনেছে। তো যারা শুনেছে তারা ওই জায়গায় ছিল না, তারা অন্য জায়গায় ব্যস্ত। তো ওই জায়গায় তো ওই দাদিদের মুরব্বী মহিলারা, তারপরে আশপাশে কয়েকজন পুরুষজনও চলে আসে এই ঘটনা শোনার জন্য। তখন এই দাদি বলছে যে আরেকটা ঘটনা আছে, এটা আমাদের পাশের বাড়ির কালু মিয়ার ঘটনা। তো কালু মিয়া আমাকে, ওই দাদিটা বলছেন যে কালু মিয়া আমাকে বলেছিল, এটা অনেক দিন পর, এটা আরো পরের ঘটনা, সেটা আমি তো অনেক দিন আগের ঘটনা বললাম, আমি আর একটু পরের ঘটনা বলছি। তো কালু মিয়া নাকি এরকম একদিন রাতের বেলা আমাদের ওই কবরস্থানের ঘটনা, কিন্তু আমাদের ওই জায়গার কিন্তু এটা এলাকা সবাই নামে জানে, এলাকায় সবাই নামে জানে, কারণ এই জায়গার এই কবরস্থানের এই মেয়েটার কান্নার ঘটনা অনেকেই জানে। তো তোমাকে আমি বলি যে আসলে আমিন ভাই কিন্তু এই জায়গার ওইখানকার মূল আকর্ষণ, যিনি ফার্মে গেছেন। এবং ওই দাদিরা যখন আসার পর ঘটনা বলছে, আশপাশের লোকজনরা তাদের ফার্ম হাউসের বাড়িটা সুন্দর করেছে, এখন আরো সুন্দর, তখন যেরকম অবস্থায় ছিল তখন এরকম উঠানে মানুষের জটলা পেকে গেছে, আর সবাই ঘটনা শুনছে। তো সন্ধ্যার দিকে তো সবাই ঘটনা শুনছে, প্লাস আমিন সাহেবের দাদিও ছিল ওই জায়গায় উপস্থিত। আমিন সাহেবের দাদিও কিন্তু এই জায়গায় ওই বাড়িরই বউ, কিন্তু তারা আসলে ঢাকায় চলে যাওয়ার কারণে তারা আসলে অতটা ভালো জানতো না আর কি, এতটা ভালো কিছু জানতো না। তো এরকম জানতো যে কবরস্থানটা ভালো না, কিন্তু কখনো এরকম ভাবে শোনে নাই। তো ওই মুহূর্তে একটা চান্স হয়ে যায় সবার শোনার। তো ওই দাদি বলছিল যে কালু মিয়ার একটা ঘটনা, কালু মিয়া আমাদের বাড়িতে প্রায় আসতো। কালু মিয়া ওই এলাকার মধ্যে সবাই কালু মিয়াকে এক নামে চিনতো, কারণ কালু মিয়া হচ্ছে যে বাড়ি বাড়ি ভিক্ষা করে, বলে বাড়ি বাড়ি চেয়ে খুঁজে খায় আর কি। অতটা সম্পত্তির মালিক ছিল না, ছেলেমেয়েরা তাদের কাছে বাইর করে দেওয়ার কারণে তার স্ত্রী মারা যায়। তখন এটা অনেক দিন আগের কথা, কালু মিয়া তো সবাই মারা গেছে, তো তার স্ত্রী মারা যায়। তো স্ত্রী মারা যাওয়ার কারণে তিনি একটা বাড়িতে একা থাকতেন, মাঝে মধ্যে এই বাড়ি ওই বাড়ি ওই খাওয়া দাওয়া খুঁজে খেতেন, কেউ খাওয়া দিত,
কেউ বাড়িতে গায়ে খাওয়া পাঠিয়ে দিত। তো তার তো বয়স ছিল, সবসময় তো বাড়ি বাড়ি হাঁটতে পারতো না, যখন অসুস্থ থাকতো ঘরের মধ্যে তখন লোকজন খাওয়া দাওয়া পাঠিয়ে দিত। তো কালু মিয়া এরকম একদিন নাকি ওই ক্ষেত ক্রস করে দাদিদের বাড়ির দিকে আসছিলেন। তো সন্ধ্যার পরে রাত হয়ে গেছে, তো আসছিলেন হচ্ছে 1 নম্বর হচ্ছে কিছু টাকার জন্য, 2 নম্বর হচ্ছে কিছু খাওয়ার জন্য। তো এইটা তাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো কালু মিয়া এই কবরস্থানের পাশ দিয়ে, কবরস্থানের মধ্যে কোনো ভয় নাই, ভয় হচ্ছে কবরস্থানের পাশ দিয়ে কেউ হেঁটে গেলে এই ঝামেলাটায় অনেক দিন যাবত পড়তো। এখন তো আশপাশে ঘর বাড়ি হয়ে গেছে, মানুষজন মাটি টাটি ফেলে উঁচু করেছে, এই জায়গায় পানি জমে না। আগে পানি জমতো, এই দেয়ালের পাশে ছেলে পেলে আড্ডা দিত। বিকালবেলা পাশের ক্ষেতে যখন ফসল উঠাই ফেলতো তখন ওই পাশের ক্ষেতে সবাই ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, হাডুডু খেলতো। তো বলছে যে তো ওই সময় শীতকাল, ওইটা শীতকালের সময়, তো এরকম চারিপাশে চাদর জড়িয়ে, মুখের মধ্যে চাদর জড়িয়ে ওই কালু মিয়া যাচ্ছিল আসলে তাদের বাড়িতে। তাদের বাড়িটা ওই যদি কবরস্থানটা ক্রস করে যদি এরকম দক্ষিণ দিকে উত্তর দিকে যায় তো মানে মসজিদের দিকে যায়, মসজিদ দিয়ে বাড়ির ভেতর দিয়ে তাদের বাড়িতে যাওয়া যায়। তবে বাড়ির ভেতর দিয়ে গেলে একটু দূরে যেতে হয়। যদি আপনি ক্ষেতের মাঝখান দিয়ে সোজা এসে বাড়িতে ওঠেন তো সেটা পশ্চিম দিকের দিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে যাওয়া লাগে। তো কালুমির বাড়ি ছিল পূর্ব দিকে ওই সাইডটায়। তো পশ্চিম দিকে যেয়ে কবরস্থানের দেয়াল ক্রস করে পশ্চিম দিকে যেয়ে যদি ঢাল দিয়ে উঠে তখন আমাদের বাড়ি, এটা দাদি বলছে। তো কালু মিয়া হঠাৎ করে বাড়িতে দৌড়ে আসছে, এত বয়স্ক মানুষ দৌড়ে আসছে আমাদের বাড়ির মধ্যে। তখন তোমার দাদাও বাড়িতে ছিল, তোমার দাদা বাড়িতে বসে উঠানে হুক্কা টানছিল, আর তার ছোট ভাইরাও আসছিল। কিন্তু একটা সালিশ বসছে, মানে একটা সালিশ বসছে বলতে হচ্ছে যে একজনের বিচার করছিল ওই সময়। দাদা আমাদের বাড়িতে বিচারটা হচ্ছিল অল্প কয়েকজন মানুষ মিলে। তো ওই সময় কালু মিয়া দৌড়ে আসছে, ভাই ও ভাই আমারে বাঁচান, ভাই আমারে বাঁচান। তো সবাই কালু মিয়ার চিৎকার, মানে ও ভাই আমারে বাঁচান বাঁচান বলছে, তো বাড়িতে ঢোকার আগে দিয়ে। তো সবাই দৌড়ে যাবো কালু মিয়াকে ধরলে, কি রে কালু মিয়া, কি রে কালু তোর কি হয়েছে? বলে যে ভাই একটা ঝামেলা হয়েছে, ভাই আমার বাঁচান। তো দেখলো যে কালু মিয়া যে এসছে, কালু মিয়ার হাত পা ছিলে গেছে। তো কালু মিয়া বলে হাত পা ছিল কেন? বলে যে ওই কাটার মধ্যে পড়েছিল। কাহিনী কি? বলে কাহিনী হচ্ছে যে আমি আমার বাড়ির থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই রমিজালিদের বাড়িতে গেছিলাম, ওখান থেকে হেঁটে আপনাদের বাড়ির দিকে আসছিলাম। তো আসার সময় আমি আর মসজিদের ভিতর দিয়ে ঢুকি নাই। তো মসজিদের ভিতরে না ঢুকে আমি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে আপনাদের বাড়ির দিকে আসছিলাম। তো আসার পথে আমি যখন এই কবরস্থানের কাছাকাছি আসি, একটা মহিলা আমারে ডাক দিল। এইভাবে বলছে যে একটা মহিলা আমারে ডাক দিল, আমাকে ইশারা করলো কবরটা। তো আমি তো আসলে এত কিছু চিন্তা করি নাই। কবরটা যখন ডাক দিল, কবরটা আমাকে কবরটার দিকে ইশারা করলো। তো আমি যখন কবরটার দিকে ইশারা করলো, এটা গাছের পাশে একটা কবর, ক্ষেতের বাইরে একটা কবর দেওয়া, এরকম ভাবে একটা ইশারা করলো। কিন্তু ওই জায়গায় আসলে কোনো কবর আছে কিনা বোঝা যাচ্ছিল না। মেইন কথা হলো প্রতি বছর বর্ষা হয় জায়গায়, ওই কবরটা তো আসলে যদি বলি তাহলে তো ওই কবরটা তো আসলে ফ্ল্যাট হয়ে গেছে বা সমান হয়ে গেছে, তো বোঝা যায় না এটা কার কবর। তো আসলে ঘটনা হচ্ছে যে উনি বলছিল যে আমি যখন আমাকে একটা মহিলা ডাক দিল, এই কবরের মাঝখানে তো আমি কখনো কোনো মহিলা মানুষ দেখি না, আর এত রাইতে এই জায়গায় মহিলা মানুষ আসবো কোত্থেকে? তো আমার না একটা কবরের দিকে ইশারা করলো আঙ্গুল দিয়ে। আমি কবরের দিকে ইশারা করলে আমি দেখলাম, একটু কাছাকাছি যাওয়ার পর দেখলাম একটা বড় গর্ত, বিশাল বড় গর্ত, কবরের মতো গর্ত, কি সুন্দর বক্সের মতো, কি সুন্দর সুন্দর করে একদম মানে মনে হয় যে কবর করা, কি সুন্দর সমান করছে। আমাদের বাড়িতে যিনি কবর করতেন তার নাম হইতেছে সিরাজউদ্দিন। তো সিরাজউদ্দিনের থেকেও সুন্দর কবর করে, এত সুন্দর কবর। তো আমি উকি মারলাম, উকি মারে নিচে দেখলাম একটা মানুষ শুয়ে আছে। তা আমি ভয় পেয়ে পিছনের দিকে যেতে লাগলাম, দেখলাম মানুষটা কবর থেকে দাঁড়ায় বললো যে তুই কি ওই বাড়ি যেতেছস, আমারে রাইখাই যাবি? এইটা শোনার পর আমি ওই জায়গা থেকে একটা দৌড় দিই। দৌড় দেওয়ার পরে আমি যখন কবরস্থানে, ওইটা তো গাছ বরাবর, গাছের পাশে ছিল কবরটা, আমি যখন একদম মানে কবরস্থান, আমি চিন্তা করছিলাম আমি মসজিদের ভিতরে দৌড় দিব, কিন্তু দৌড়ের অবস্থা, আমার ভাগার অবস্থা, আমি তো আসলে ওই কবরস্থানের দেয়ালটা ক্রস করে একটু সামনে আগাইতেই দেখলাম যে আমার থেকে 20-25 ফিট দূরে একটা মহিলা মানুষ, এই মহিলাটা দাঁড়ায় আছে। আমি আর কোনো কিছু চিন্তা না করে আমি ওইটার মাঝখান দিয়ে দৌড় দিছি। আমি আসলে ওই মাথায় আসেই নাই যে আমি যদি মসজিদের দিকে চলে যাই আমার এই ঝামেলাটা হবে না।
কিন্তু আমি ওই সোজাসুজি দৌড় দিছি ক্ষেতের মাঝখান দিয়ে। এখন ক্ষেতের মাঝখান দিয়ে একজনে মরিচের ক্ষেত করছে, মরিচের ক্ষেতের মধ্যে আপনার ওই কাটা কুটা ছিল, আমি ওই জায়গায় পিছলায় পড়ছি। পিছলায় পড়ার পরে আমি যখন পিছলায় পড়ছি আমি শুনলাম একদম পরিষ্কার কণ্ঠে একটা মহিলার কান্না শুনতে পাইলাম। কান্নাটা আসছিল ওই কবরস্থানের দিকে, এমনভাবে কান্না করতেছে মনে হয় যে ওই কবরের ভিতরে কেউ তারা আটকায় রাখছে। এত এত মায়াবী কান্না, আপনার মনটা চাইবো যে আপনি দৌড়ায় যাও মেয়েটারে উদ্ধার করানো জায়গার থেকে। আমি তো বুঝছি যে এটা আমি হলো জিনের খপ্পরে পড়ছি। আমার কাছে মনে হচ্ছে এটা তো মানুষ না, এটা জিন। এখন যদি আমার জিনে ধরে তাহলে তো আমি শেষ, আমার বাঁচাই পোকে। আমি দৌড়ায় আসলাম, দৌড়ায় আপনাদের বাড়ি থেকে আসলাম, এই অবস্থা। তো সবাই মিলে ওই সময় উপস্থিত যারা ছিল 5-7 জন ছিল আর কি আমাদের বাড়িতে, তোমার দাদার সাথে কথা বলছিল, তো তারাও আসলে সবাই নিয়ে ওই কবরের কাছে গেল। তো এরপরে তোমার দাদা আসলে খুব শিগগির একটা মিটিং ডাকলো। মিটিংটা এরকম যে ওই কবরটা যে দেওয়া হয়েছে সেই কবরটার ভেতর থেকে কবর বের করে, লাশ বের করে কবরের স্থানের ভিতরে দেওয়া যায় কিনা। কারণ আশেপাশে ঘুরে টুরে যখন এই সব ইনফরমেশন কালেক্ট করা হলো, কালেক্ট করার পরে বোঝা গেল যে আসলে এই কবরস্থানের ভিতরে যে কবরটা দেওয়া হয়েছিল সেই মেয়েটার কবর, আসলে সেইটা নিয়েই রিলেটেড। অনেকেই কান্নার শব্দ পাচ্ছে, সবাই পায় না। যেমন তোমার দাদা কখন হয়, মানে তোমার দাদা এখানে রাত্রে 12টা-1টার দিকেও বাড়িতে আসছে, কখনো কান্নার শব্দ পায়নি। অনেক দূরে গঞ্জে গেছে, সেই মাঝখান দিয়ে হেঁটে আসছে, কখনো কান্নার আওয়াজ পায়নি। কিন্তু বাড়ির অনেকেই কান্নার আওয়াজ পাইছে এই কবরস্থানের মধ্যে। তো তোমার দাদা এখন ওই তোমাদের চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান সাহেব, এদের সাথে সবাই সাথে বসে তারা ডিসিশনের সিদ্ধান্ত নেয় যে এটা তো আসলে আমরা এমনভাবে কবরটা দিছি, কবরস্থানের বাইরে পড়ছে কবরটা। তো কবরস্থান তো যখন বানানো হয়, কবরস্থান তো বাঁধা ছিল, কবরস্থান তো বেঁধে তারপরে কবরস্থানের ভেতরে বাঁধার পরে কবর দেওয়া শুরু হয়েছে। তো যখন কবরস্থান এরকম আমরা করি, আমরা তো দোয়া করি, মিলাদ হয়, তারপরে না এরকম কবরস্থান হয়। তো আমরা যখন কবরটা সংসার সিলেক্ট করি, ওই জায়গাটা কবরটা এটা কবরস্থানের বাইরে ছিল। তো ওইটা ওই মুহূর্তে তারা আমাদের মাথায় ছিল না। তো চেয়ারম্যান, হুজুর এবং সবাইকে ডাকার পরে পাশের গ্রামের মসজিদের হুজুরও আসছে এবং কয়েকজন বুজুর্গরা আসার পরে তারা সবাই মিলে সম্মিলিত ডিসিশন নেয়। শুক্রবারের জুম্মার নামাজের পরে এরকম একটা ডিসিশন হয় যে আমরা সবাই মিলে ওই কবরস্থান থেকে, কবরের ভেতর থেকে আমরা লাশ তুলবো। লাশ তুলে আমরা সেটা আবারও সঠিক উপায়ে জানাজা দিয়ে সেটা আমাদের কবরস্থানের ভেতরে কবরটা দিব। এটা কয়েকজন হুজুর মিলে বলে যে আসলে ওই কবরটার ভিতরে যে লাশটা আছে তার জানাজাটা হয় নাই। এটা ওই মুহূর্তে লোকজনরা, পুরানকালের মানুষ তো, তারা বলে যে জানাজা হয় নাই দেখা হয়তো তার আত্মা বাড়িতে পারে না, ওই জায়গা থেকে যাইতে পারে নাই। এখন সব তো উপর আল্লাহর হাতে। উনি বলছেন যে, ওই দাদি বলছেন সব তো উপর আল্লাহর হাতে। তো উনি বলছিলেন যে কবর থেকে যদি আমরা লাশটা উঠাই আমাদের পারিবারিকভাবে সবার উপস্থিতিতে লাশটা উঠানোর পর আমরা জানাজা দিয়ে আবার লাশটা আমাদের কবরস্থানের ভিতরে দাফন করে দিই, তাহলে তো আসলে কোনো সমস্যার কথা না। তো সমস্যার কথা না, এটা হুজুরদের দাবি যে ওই লাশটা তো মানে সবাই মনে করেছিল ফাঁসি দিয়ে মারা গেছে, ওর তো জানাজা হবে না। আমরা তো সমাজ এটা মাইনে নেই কবরস্থানের বাইরে কবর দিছি। তো আমরা পরবর্তী সময়ে প্রায় মাসখানেক সময় নেওয়া হয় এবং গ্রামবাসী সবাইকে বলে দেওয়া হয় যে পাশ দিয়ে যেন কেউ হাইটে না যায়। এবং এই জায়গায় কিন্তু ওই কবরস্থানের পাশে কিন্তু সবাই ফসলি জমি করছে। ফসলি জমিতে যারা ফসলের কাজ করছে তারা কিন্তু কখনো এরকম কান্নার শব্দ পায় নাই। স্পেসিফিক কিছু মানুষজনই আসলে কান্নার শব্দ পেয়েছিল। পরে সবার উপস্থিতিতে, ওইখানকার এক সবার উপস্থিতিতে এরকম ডিসিশন হয় যে একটা শুক্রবারের পরে, জুম্মার নামাজের পর আমরা কবরটা খুঁড়বো। এলাকার ইয়াং ছেলে পেলে যারা কবর খোঁড়ে, প্লাস ওই যে সিরাজউদ্দিন যিনি কবর খুঁড়তেন, তিনি খুব কবর খুঁড়তে পারতেন, ভালো কবর বানাতে পারতেন। তো তিনিও কবর খুঁড়লেন। কবর খুঁড়ে কাফনের কাপড় পাওয়া গেল লাশের। ওখানে সবাই আসলে যারা লাশ তুলেছে তারা লাশের মধ্যে শুধুমাত্র মাথাটাই পেয়েছে, আর কিচ্ছু পায় নাই। কোনো হাড়গোড় টাড়গোড় কিচ্ছু ছিল না, শুধু মাথাটা ছিল এবং কাফনের কাপড়টা ছিল। বাসে চাটাই সব ভেঙে গেছে, ভিতরে পানি টানি মানে একদম ফ্ল্যাট হয়ে গেছে। তো কবর যে জায়গায় ছিল সেটা সরে পাশে, মাথাটা পাওয়া গেছে পাশে। তো আর কিছু, শুধু মাথা আর কিছু হাড়গোড় সাথে ছিল, সব ছিল না। হাড়গোড়টা এভাবে সবাই মিশে যাওয়ার কথা না, খুব বেশি দিনের কবর না। তো যাই হোক, ওইটা যখন উঠানোর পরে ওই লাশ নতুন একটা কাপড়ের ভিতরে সেই জিনিসগুলো ঢুকিয়ে আবারও জানাজা দিয়ে তার কবরস্থানের ভিতরে একটা ছোট্ট গর্ত করে
এটা নর্মাল 3.5 হাত, যেটা আমাদের 3.5 হাত গর্ত, যে 3.5 হাত দৈর্ঘ্য লম্বা যে আমাদের কবরস্থানের যে লম্বা, আমাদের নর্মাল কবরস্থানের যে সাইজ, সেটার থেকে আরও ছোট কবরের মধ্যে বাকি জিনিসগুলো ঢুকিয়ে জানাজা পড়ে দেওয়া হয়। এরপর থেকে লোকজনের মুখে কান্নার শব্দ কেউ শোনেনি, এবং পরবর্তী সময়ে এই কবরস্থানটাও আস্তে আস্তে বড় করা হয় একটা সময়। তো এইটা আমাদের গ্রামের মধ্যে সবাই অনেক আলোচিত ঘটনার মধ্যে একটা। তোমার বাবা তো জানে, তোমার বাবা তোমাদেরকে কখনো বলে নাই? তো আমিন সাহেব বলেছেন যে আসলে বাবা কখনো এগুলো জিনিস শেয়ার করেন নাই আর কি। তো আমিন সাহেব ঘটনাটা আমাদেরকে লিখে পাঠিয়েছেন। এটা আমিন সাহেবকে অনেক অনেক থ্যাঙ্কস যে তিনি আমাদেরকে লিখে ঘটনাটি পাঠিয়েছেন। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।